চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, চারিদিকে ক্যামেরা ক্লিকের শব্দ, হাসি, আনন্দ, গান বাজনা সব মিলিয়ে যেন রূপকথার মতো এক বিয়ের আসর। অতিথিদের চোখ ধা দিয়ে দিচ্ছে রাইসার সাজ লাল বেনারসিতে। সে ঠিক যেন স্বপ্নের রাজকন্যা। ওর ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি, কিন্তু চোখে কোনো উচ্ছ্বাস নেই। বিয়ের হালকা চাপা বিষণ্ণতা যেন ছায়া ফেলে রেখেছে তার সৌন্দর্যের ওপর। মঞ্চে কাজী সাহেব দাঁড়িয়ে বর আর কনে মুখোমুখি। কাজী বললেন। রাইসা একটু নিঃশ্বাস নিল, ঠোঁট কাঁপছে, চোখ দুটো অবচেতনভাবে হল রুমে ঘোরাফেরা করছে। হঠাৎ থামো একটা বজ্র কণ্ঠধ্বনি, সবাই চমকিয়ে ঘুরে তাকালো দরজার দিকে। ছায়ার মতো প্রবেশ করলো রোদ। কালো শার্ট, চোখের রাগের আগুন, এক হাতে চকচকে পিস্তল, অন্য হাতে রক্ত মাখা ছুঁড়ে। মুহূর্তে আনন্দঘন পরিবেশ শীতল আতঙ্কে জমে গেল। কেউ বুঝে উঠতে পারছে না কি হয়েছে। কয়েকজন আতঙ্কে চিৎকার করলো। বর চেয়ার থেকে উঠে দাঁড়াতেই রোদ তার দিকে ইশারা করলো। এক পাও সামনে আসিস না, তোকে মেরে ফেলতে 1 সেকেন্ডও লাগবে না। চারপাশে আতঙ্ক। রাইজা নিথর, তাই ঠোঁট শুকিয়ে গেছে কাজী সাহেব আর মঞ্চের অন্যরাও পেছনে সরে গেলেন। রোদ ধীরে ধীরে মঞ্চে উঠল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। তোকে আজ রাজকন্যার মতো লাগছে রাইসা, খুব সুন্দর। কিন্তু আজ আমি তোকে কুৎসিত করে তুলব, যেমন তুই আমার জীবনের স্বপ্নগুলো ছিঁড়ে কুৎসিত করে তুলেছিস। রাইসার ঠোঁট কাঁপলো, সে বলল না কিছু। রোদ হাসতো, একটা বিকৃত অসুস্থ হাসি। জানিস তোকে আমি কতটা ভালোবাসতাম। তোর জন্য নিজেকে বদলে ফেলেছিলাম। অবহেলায় থাকা ছেলেটা নতুন করে বাঁচতে শিখেছিল। কিন্তু তুই ভেবেছিলি আমি গরিব, আমার কিছু নেই। তুই ভুল। যে কারণে আমার ভালোবাসাকে অবহেলা করেছিস, যে কারণে আমাকে ধোঁকা দিয়েছিস, সেই জিনিসটার নাম ছিল টাকা। তুই ভেবেছিলি আমার কিছুই নেই, তুই আমাকে চিনতেই পারিসনি। তোর মতো মেয়ে আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে। নিউ ইয়র্ক সিটিতে এমন বাড়ি আছে আমার, কিন্তু তোর ভালোবাসার জন্য আমি এখানে এসেছিলাম। তোকে দেখাতাম মায়ের অলংকার বিক্রি করে, তোকে গিফট দিতাম। তোর হাসির জন্য নিজের কান্না গিলে ফেলতাম। তুই বলেছিলি আমায় ছাড়া বাঁচবি না। আমি চেয়েছিলাম একটা ভালো মনের কোনো মানুষ। রোদের চোখে জল, কিন্তু সেটা দুঃখের না, প্রতিশোধের আগুনে ঝলসানো যন্ত্রণার জল। তারপর হঠাৎ একদিন বলে দিলি আমি তোর মানানসই নই, তোর পরিবার আমাকে মানবে না, তাই তুইও মানবি না। এতদিনের ভালোবাসা এভাবে ফেলে দিলি। তুই বলেছিলি একদিন বড়লোক ঘরের বউ হবি। দেখ তুই আজ তাই হচ্ছিস। কিন্তু তুই আমাকে না চিনে অবহেলা করে ধোঁকা দিয়ে বিয়ে করছিস। রোদ এক পা এগিয়ে এলো। রাইসা কেঁপে উঠল, পিছনে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সিঁড়ির কিনারে এসে আটকে গেল সে। তুই কি ভেবেছিলি আমি আসবো না? কিছুই বলবো না। তুই আমার না হলে কারো হতে দেব না। চারপাশে হাহাকার, কেউ সাহস করে কাছে আসে না। নিরাপত্তায় লোকগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে। রোদের লোকেরা সবাই আটকে রেখেছে। রোদের চোখে এমন কিছু আছে যেটা সাহসীদেরও ভীত করে দেয়। রোদ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। মাফ? ইউ আর এ ফাকিং গার্ল, আই ফাক ইউ। শোন, তোকে মারতে আমার কষ্ট হচ্ছে রাইসা, কিন্তু ভালোবাসা যখন অপমানিত হয় তখন মানুষ পশু হয়ে যায়। আজ আমি পশু, আজ আমি জানোয়ার, আর তুই আমার প্রথম শিকার। রাইজা কাঁপছে, সে বলল। রোদ, দয়া করো না প্লিজ, ভুল বুঝছো, আমি তোমাকে এখনো ভালো। ভুল? তোর ভালোবাসা? তুই তো নিজের ইচ্ছায় বিয়ে করতে যাচ্ছিস। তোর মুখেই তো বলেছিলি বড়লোক ছাড়া বাঁচবি না। এখন কিসের অভিনয়? এক মুহূর্ত চুপ। রোদ এক পা এগিয়ে এলো, ছুরিটা তুলে ধীরে ধীরে তার গালে ছুঁয়ে দিল। এই মুখটাই আমি ভালোবাসতাম, আজ এই মুখটাই আমি নষ্ট করব। তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস। তারপর ছুরির এক টান, রাইজার গালের পাশে রক্ত গড়িয়ে পড়ল। চিৎকার করে উঠল সে। চারপাশে চিৎকার, আতঙ্ক, কান্না। বর, আত্মীয় স্বজন সবাই স্তব্ধ। রোদ আরেকটা ছুরি জ্বালালো আরেকটা গালে।
এবার রাইসা কাঁপতে কাঁপতে পড়ে গেল। মেঝেতে লাল শাড়ির উপর রক্ত। রোদ হেসে উঠল। আজ থেকে তুই কারো বউ না, তুই শুধু আমার প্রতিশোধের স্ত্রী। তোর এই কাটা চেহারা দেখে কেউ ভালোবাসবে না। তারপর পিস্তলটা মাথার পাশেই তুলে বলল, আর কেউ যদি ভাবে ভালোবাসাকে খেলা বানাবে, সে যেন জানে ভালোবাসা খেলনা না, সেটা আগুন। চলে যাচ্ছি দেশ ছেড়ে, তোকে বাঁচিয়ে রাখলাম যেন তুই সবার জন্য উদাহরণ হয়ে থাকিস। ভালোবাসার নামে ধোঁকা যেন কেউ দেবার সাহস না পায়। বলে সে ঘুরে দরজার দিকে হাঁটা ধরল। কেউ থামানোর সাহস করল না। রোদের পেছনে শুধু রক্ত, কান্না আর এক বিয়ের ট্র্যাজিক সমাপ্তি। সকাল 7টা। নরম রোদের আলো জানালার ভেতর দিয়ে পড়ে রোদের মুখে এসে লাগছিল। এই রোদ, যার নামই রোদ। সে নিজে আজকাল বুঝে উঠতে পারে না তার নিজের জীবনে কোনো উষ্ণতা আছে কি না, অথচ মা তাকে এই নাম রেখেছিল খুব আবেগ নিয়ে। তখন সে ছিল এই সংসারের প্রথম আলো, প্রথম সন্তান। কিন্তু যেই মা বহু আগেই মারা গেছেন, আর রোদ আজ অনেকটা অনাহত, অবহেলিত এক মা ছায়ার মতো হয়ে আছে। মহসিন সাহেবের পরিবারে নতুন মা রত্না তাকে সন্তান নয় বোঝা ভাবেন। সৎ ভাই রিফাত আর বোন রিশা যেন তার অস্তিত্বই অস্বীকার করে। বাবা তিনিও যেন আজকাল কেবল সংসার আর চাকরিতে ব্যস্ত। রোদ এখন 25 বছরের তরুণ, ভার্সিটির পাশাপাশি চাকরি খোঁজার চেষ্টা করেছে। চাকরি পায়নি এখনও, চেষ্টা করেছে, কিন্তু সে জানে এই বাড়িতে তার ব্যর্থতাগুলো কেবল হাস্যরস আর অপমানের কারণ। এই রোদ, আর কতদিন বসে বসে খাবে এই বাড়িতে? সকাল 8টা। রত্নার গলা ভেসে এলো। রোদ ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে বারান্দায় এসেছিল একটু শান্তি পাওয়ার আশায়, কিন্তু সেই শান্তিও নিষিদ্ধ তার জন্য। বারান্দায় কেবল রত্নার ছেলে মেয়েদের জন্য। রোদ যেন বাড়ির অতিথিও না। সে কিছু বলল না, নীরবে পায়ের আঙ্গুল দিয়ে মেঝে দিয়ে দাগ কাটতে লাগলো। তুই কোনো কাজ করিস না, আয় করিস না, এমন ছেলের জন্য ঘরে খাবার কেন ব্যয় করবো আমরা? শোন, রিফা, তোর এই ভাইটা তো বাসায় পোষা বিড়াল হয়ে গেছে, শুধু খায় আর বসে থাকে। রোদ কিছু বলবে না, সে অভ্যস্ত। তবে তার এই পৃথিবীতে কেউ যদি সত্যিই থাকে, বা যে মানুষ মনে করতো তার, সেটা রাইসা, তার কলেজের ক্লাসমেট। তাদের প্রথম দেখা ক্লাস 7-এ, কিন্তু ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কলেজ আর ভার্সিটিতে উঠেই। রাইসার মতো মেয়ে রোদের জীবনে আশীর্বাদ ছিল। কথা বলতো, হেসে উঠত, মাঝে মাঝে পরীক্ষার আগের রাতে কল করে পড়া বুঝে নিত। রোদের মনে হতো এই মেয়েটা বুঝি তার জীবনে সত্যিকারের অংশ হতে চলেছে, এমন একজন যার সামনে সে নিজেকে অকপটে মেলে ধরতে পারে। রাইসা ছিল এক কথায় মুগ্ধকর, সুন্দর, মেধাবী আর সবার চোখের সেরা। কিন্তু সে যখন রোদের সঙ্গে কথা বলতো, তাতে কোনো অহংকার ছিল না, বরং অনেক যত্ন ছিল, স্নেহ ছিল। রোদ ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলার সাহস হয়নি। তবুও ভালোবাসা বোঝানো না হলেও সে রাইসার জন্য প্রতিদিন কলেজে যে আগে যেত, খাতা নিয়ে বসতো, তার জন্য টিফিন বানিয়ে নিত। এমনকি বাসায় এসে সে রাতে যখন রাইসা ওয়ার্ডস আজ তোরা অনেক হেল্প করবি বলতো, তখন তার রাতটা স্বপ্নের মতো কেটে যেত। রাইসা রোদ একে অপরের ভালোবাসতো। রোদ আজকে দ্রুত ভার্সিটিতে এসেছে রাইসাকে খুঁজে বের করে। রাইসার 2 দিন পর বার্থডে। সব বন্ধুরা দামি দামি গিফট দেবার প্ল্যান করে। রাইসা আসে রোদের কাছে। কি রে রোদ, একা বসে আসিস কেন? পরশু তোর জন্মদিন, কিন্তু কি গিফট দেব বুঝতে পারছি না। আরে দূর, এসব কি দরকার? শোন, আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে আছে, নাম আকাশ, তোকে বলেছিলাম না? হ্যাঁ, সে কি তোকে ফোন করে বিরক্ত করে? না, তবে সে গিফট দিচ্ছে 1.5 লাখ টাকার কিছু। তুই ওর গিফট নিবি না? আমার ভালো লাগে না। এত বড় গিফট কেউ হাতছাড়া করে? তাও নিবি না? আমি তোকে গিফট দেব। আচ্ছা, তাই নাকি? হুম। রোদ চলে আসে সেখান থেকে। বাড়িতে এসে সোজা ওর বাবার কাছে যায়। সবাই বসে আছে সেখানে। কি রোদ, কিছু বলবি? বাবা,
আমার 2 লাখ টাকা লাগবে। কি 2 লাখ টাকা? এত টাকা কি পকেটে থাকে? চাইলে আর দিলাম। আর 2 লাখ টাকা তোকে কেন দিতে হবে? ফকিনের বাচ্চা, বাড়িতে বসে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস, তাতে হচ্ছে না? দেখুন, বাড়িটা আমারও, আমি আমার বাড়িতে থাকি। দেখছো আমার উপরে কেমন করে কথা বলছে? ওগো, তুমি থাকো তোমার ছেলেকে নিয়ে। কি রোদ, বেয়াদবি করছিস কেন? করছি না, টাকা দাও। টাকা হবে না, চাইলেই টাকা পাওয়া যাবে নাকি? আমি আমার বাবার সাথে কথা বলছি, কেউ মাঝখানে কথা বলবে না। কথা বলবে না কেন? হ্যাঁ, সে আমার স্বামী। টাকা হবে না, যা এখান থেকে। বাবা টাকা দাও তো। আচ্ছা, কি করবি এত টাকা? লাগবে, দাও। দেখো কোথায় গিয়ে নেশা টেশা করে বেড়াচ্ছে। দিন দিন যে অমানুষ হচ্ছে, খালি খাবে আর ঘুমাবে। বাপটার যে বয়স হচ্ছে না কেন, বিছনাটার হাল ধরতে যায় না। আমি আমারটা দিচ্ছি, কারো বাপের বাড়ি থেকে আনা জিনিস না। তোর এত বড় সাহস? ওগো, ও খোটা দিচ্ছে, থাকবো না আমি। আর সে টাকা চাচ্ছে, কালকে বাড়ি চাইবে, তারপর ঘর থেকে আমাদের বের করে দেবে। ওগো, আমি কই যাব? আমি ঘর কখন চাইলাম? আর তাছাড়া আমার যদি দরকার হয় তবেই নিজের সব বুঝে নিব। রোদ, ভেতরে যা, পরে দেখছি যা। এখন বুঝতে পেরেছি, তুমি টাকা দেবে না, বেশ দিও না। রোদ চলে আসে নিজের রুমে। তার মায়ের দেয়া শেষ সম্পদ চুড়ি আর দুলগুলো বের করে রোদ সে ওটা নিয়ে বাজারে চলে যায়। সেগুলো বিক্রি করে 2.5 লক্ষ টাকা আসে। সেগুলো এনে বাড়িতে রাখে রোদ। পরদিন রাইসার জন্মদিন। ওদিকে রত্না, রিফাত আর রিপা বসে আছে। মা, দেখছো রোদ ভাইয়া কেমন করে কথা বলছে তোমার সাথে? ওর ব্যবস্থা করতে হবে আমার। ওকে বাড়ি থেকে বের না করলে তোর বাবা সব কিছু হাতিয়ে নেবে, তারপর আমাদেরকে বের করে দিবে। কিন্তু বাবা কেন ওকে বের করে দিবে? আর তোমার কথায় তো ভাইয়া বের হবে না, বরং ঝামেলা হবে। সে ব্যবস্থা করতে হবে আমার, চিন্তা করিস না, আমি দেখছি। রত্না হাসতে থাকে। তারপর কি করতে হবে ওদেরকে বলে ওদিকে রোদ একটা চেন কিনেছে 2 লাখ টাকা দিয়ে রাইসার জন্য। রাইসার বাড়িতে আসে। সে অনেক গেস্ট এসেছে, কিন্তু রাইসাকে দেখা যাচ্ছে না। সে কোথায়? রোদের ফোনটাও বিকেল থেকে রিসিভ করেনি। রাইসার রোদের ভালো লাগছে না। সে বাড়ির পেছনে আসে। ঠিক তখনই দেখতে পায় রাইসা একটা গাছের নিচে কারো কাঁধে মাথা রেখে বসে আছে। রোদ সেখানে যাওয়ার জন্য পা বাড়ায় রাইসার সামনে যাবে, তখনই রোদ শুনতে পায়, আকাশ কবে বিয়ে করবে, কবে আমেরিকাতে নিয়ে যাবে, ভালো লাগে না আর। তোমার সে বয়ফ্রেন্ড রোদ আছে না? আবার তার কথা বলছো? আরে দূর, কিসের রোদ? ওটাকে তো ব্যবহার করেছি, পড়াশোনার ভালো ছিল, নোটসের জন্য একটু প্রেম দেখাতে হচ্ছে। বেচারা তো তোমার কথা শুনলেই রেগে যায়। তাহলে কি তুমি ওকে ভালোবাসোনি? কখনো না। কিন্তু ও তো তোমাকে ভালোবাসে। তো ফকিন্নি একটা। তুমি 1.5 লাখ টাকার গিফট দিবে শুনে বেচারা কেঁদে ফেলেছিল। চলো, সবাই চলে এসেছে, কেক কাটতে হবে। রাইসা আর আকাশ ঘুরতে দেখতে পায় রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখে রাইসা অবাক হয়। রোদকে এখানে দেখবে সে ভাবেনি। রাইসা আকাশের হাত ধরে আছে। রোদ সেটার দিকে তাকায়। রাইসা সাথে সাথে আকাশের হাত ছেড়ে দেয়। রাইসা বলে, তুমি কখন এলে? ওই যে যখন আমাকে নিয়ে সুন্দর গল্প করছিলে তখন এসেছি। আসলে রোদ, বুঝেছি, ভালোবাসার নাটক না করলেও পারতে, সময় আমারও আসবে। মনে রেখো, সেদিন তোমাকে সবটা ফেরত দেব। রোদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর বাড়িতে আসে। সারা রাত সে রুমেই ছিল। শেষ রাতের দিকে সে বাইরে আসে। বাড়ির পেছনেই তার মায়ের কবর। রোদ সেখানে গিয়ে কিছু সময় বসে থেকে আবারও চলে আসে। পরদিন রোদ নিজের ঘরে বসেছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। জানালার ধারে বসে সে নিজের পুরনো ডায়েরি লিখছিল। হঠাৎ নিচতলার দিক থেকে তীব্র চিৎকার ভেসে এলো। ছেলে কটেশ্বর তার সৎমা রত্না চিল্লাচ্ছে। গলায় উৎকণ্ঠা আর খুব মিশে আছে তার। আমার 2 লাখ টাকার দামের সোনার চেন চুরি হয়ে গেছে। কে নিল? বাড়িতে কখন চোর ঢুকেছে?
কলম থেমে গেল। সে কান খাড়া করে শুনতে লাগলো। চিৎকার বাড়ছে। ধীরে ধীরে অন্য সদস্যরাও নিজের জামায়াত হচ্ছে। রত্না একটানা বলে যাচ্ছিলেন, চেনটা আমি আমার আলমারিতে রেখেছিলাম, কালকে সারাদিনই ছিল, এখন নেই, খুঁজে খুঁজে আমি অথেষ্ট। ঠিক তখনই দরজায় শব্দ হয়। মহসিন চৌধুরী, রোদের বাবা, বাইরে থেকে বাড়িতে ঢুকছেন। এমন উত্তেজনা দেখে থমকে যান। তিনি কিছু না বুঝেই বলেন, কি হয়েছে, এত হইছই কেন? রত্ন তখন উত্তেজিত। আমার 2 লাখ টাকা দামে চেন চুরি হয়ে গেছে, কেউ আমার ঘরে ঢুকে চুরি করেছে। মহসিন বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, বাড়িতে তো সবাই নিজেদের লোক, চুরি হবে মানে? ভালো করে খুঁজে দেখো, হয়তো অন্য কোথাও রেখেছো বলে। রত্নার রাগে গলা চড়িয়ে বললেন, আমি ভালো করেই জানি কোথায় রেখেছিলাম, খুঁজেছি, কোথাও নেই। মহসিন এবার গম্ভীর হন। তাহলে কে নিবে? সবাই চুপ। রোদও এসেছে সেখানে। কয়েক মুহূর্ত নিঃসঙ্গতায় নেমে আসে। রোদের মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে রিফাত, রোদের সৎ ভাই, সামনে এসে বলে, আমি গত রাতও দেখেছিলাম রুদ ভাইয়া রুম থেকে বের হয়েছিল, কিছু সময় পর আবার ফিরে আসে। আমি কিছু বলিনি তখন, ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে। তার কথাটা শেষ করার আগেই রত্না চিৎকার করে ওঠে, তুই চোর, তোর তো টাকা দরকার, তুই তো বেকার, তুই চেন চুরি করে বিক্রি করে দেবে ভেবেছিলি তাই না? 2 লাখ টাকা চেয়েছিলি, পাসনি দেখে আমার চেন চুরি করলি? রোদের চোখ কপালে উঠে। সে হতভব হয়ে তাকিয়ে থাকে, যেন ঘোরের মধ্যে আছে। সে বলে, আমি কিছু করিনি, এসব কথা বন্ধ করেন। রোদ ধীরে বলে, কণ্ঠে বিস্ময় আর কষ্ট একসাথে মিশে গেছে। মহসিন রাগে থমথমে হয়ে যান। তুই কি সত্যি তো নিচে নেমে গেছিস রোদ? টাকার জন্য এই কাজ করতে হলো? রোদ অসহায় ভাবে চারপাশে তাকায়। কোনো চোখে বিশ্বাস নেই, কেউ পাশে দাঁড়ায় না, যেন সবাই তাকে অপরাধী হিসেবে ধরে নিয়েছে। রোদের গলা কেঁপে ওঠে, আমি বলছি আমি চুরি করিনি। রত্না এবার আরও জোরে বলে ওঠে, এই ছেলে আগে থেকেই সন্দেহজনক ছিল, মুখে মুখে বড় কথা, কাজের বেলায় শূন্য। আজ তা প্রমাণ পাওয়া গেছে, এই ছেলে আর এই বাড়িতে থাকবে না। চেন খুঁজে দেখো ওর ঘরে। মহসিন রত্নার কথায় রোদের ঘরে আসে। বালিশ উঁচু করতে একটা চেইন খুঁজে পায়। সে মহসিনের মাথায় যেন রক্ত উঠে গেছে। তার বড় ছেলে এমন একটা কাজ করবে। সে আজ ব্যাংক থেকে রোদের জন্য টাকা এনেছিল, কিন্তু রোদ তার আগেই এমন করবে ভাবেনি। সে রাগে যেন তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। মহসিন এগিয়ে আসে। এটা কি রোদ? তোর ঘরে সোনার চেন কোথা থেকে এসেছে? বাবা, এটা আমি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার চেন, দেখছো? টাকার জন্য তোমার ছেলে কতটা নিচু নামতে পারে। আর থাকবো না আমি এই বাড়িতে। রিফা চল, রিফা চল, বাড়ি ছেড়ে চলে যাব, কোনো চোরের সাথে থাকবো না আমি। আমি চুরি করিনি, তিনি মিথ্যা কথা বলছে। মহসিন এসে রোদের গালে সজোরে চড় বসিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এমনিতে কালকে থেকে সে কিছু খায়নি, তার উপর এমন করে অপবাদে রোদের যেন দুর্বলতা আরও বেড়ে যায়। মহসিন রোদের থেকে চেইন আর টাকার ব্যাগ ছুঁড়ে দিয়ে বলে, দেখ রোদ, তোর জন্য আমি টাকা নিয়ে এসেছিলাম, নে টাকা আর এই নে চেন। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর ওপর আমার কোনো বিশ্বাস নেই, কোনো রাগ নেই, কিচ্ছু নেই, সব শেষ। তোর মতো জঘন্য ছেলে আমার চাই না। এখনই বের হ, তোর মায়ের যা আছে সব কিছু নিয়ে বের হবি। তোর মুখ আমি যেন আর কখনো না দেখি। সবার চোখে তখন ঘৃণা, অবিশ্বাস আর রোদের চারপাশে যেন এক দুঃস্বপ্ন ঘূর্ণিয়ে আসে। সে বোঝে এটা শেষ পরিবার, যাদের বলে জানতো তারা আজ থেকে চোর বানিয়ে তাড়িয়ে দিচ্ছে। সে কোনো কথা না বলে আরেকবার কাউকে না দেখে ঘরে ফিরে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। রোদ বাড়ি থেকে বের হয়েছে, পেছনে একটি ব্যাগ। তার মায়ের শেষ স্মৃতিটুকু নিয়ে সে বের হয়ে পড়েছে। হাতে আরেকটি ব্যাগ, তার বাবার দেওয়া 2 লক্ষ টাকা। রোদ হাঁটছে,
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সে কোথায় যাবে জানে না, তবে ভেবে নিয়েছে স্টেশনের দিকে যাবে, তারপর তার মায়ের বাড়িতে চলে যাবে গ্রামে। রোদ হাঁটতে হাঁটতে স্টেশনের ভেতরে আসে। বিদ্যুৎ নেই, তবে আকাশ থেকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানির শব্দ শোনা যাচ্ছে, আর তাতেই যেন পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। রোদ চুপচাপ এক্সপ্রেসে বসে পড়ল। রেল স্টেশনটি সন্ধ্যার আবছা আলো, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা বৃষ্টির ফোঁটায় সে রোদের মুখে পড়ে, কিন্তু সে টের পাচ্ছে না মন তার দুঃখে ভারাক্রান্ত পরিবারে যাবে। মিথ্যা অপবাদে ভালোবাসার মানুষ সব কিছু হারিয়ে সে যেন শূন্যতায় ভাসে। করবে এখন ট্রেন আসছে, দূর থেকে দেখা যাচ্ছে তার বিশাল আলো। ঠিক তখনই হঠাৎ একটা চিৎকার, অনেকটা দূর থেকে আসা চিৎকারে সে চমকে ওঠে। সাথে সাথে একটা দৌড়ের শব্দ। একজন লোক বৃষ্টি ভেজা রাস্তায় দৌড়াতে দৌড়াতে হুজুর খেয়ে রেল লাইনের উপর পড়ে যায়। সামনে থেকে দ্রুতগামী একটি ট্রেন এগিয়ে আসে। সময় মাত্র কয়েক সেকেন্ড। লোকটার রেল লাইনে পড়ে কাতরাচ্ছে। কেউ নেই চারপাশে, মানুষেরা দূর থেকে তাকিয়ে আছে কিন্তু এগোচ্ছে না। রোদের মনে কোনো দ্বিধা আসে না, সে দৌড়েই ছুটে যায়। বুক ফাটানো শব্দে ট্রেন এগিয়ে আসে। লোকটার পা থেকে রক্ত ঝরছে আর সে নিস্তেজ হয়ে যাচ্ছে। রোদ দৌড়ে গিয়ে লোকটাকে এক টান দিয়ে রেল লাইনের উপর থেকে সরিয়ে দেয়। রোদ হাঁপাচ্ছে। রোদ কোনো কিছু না ভেবে লোকটিকে কাঁধে তুলে সমস্ত শক্তি দিয়ে টেনে তুলে পাশের সুরক্ষিত জায়গায় নিয়ে আসে ট্রেন। ঠিক তখনই গর্জন করে চলে যায়। তাদের পাশ দিয়ে একটা মুহূর্তে ভুলে মৃত্যু হতে পারত দুজনেরই, কিন্তু হয়নি। তাদের চোখে যেন মুহূর্তে অন্য এক আলো ফুটে ওঠে। লোকটা শুয়ে শ্বাস নিচ্ছে ভারীভাবে, মুখটা ফ্যাকাশে কিন্তু চোখে বিস্ময় আর কৃতজ্ঞতা। তার পা গুলি বিদ্ধ রক্তে ভিজে গেছে জামা কাপড়। লোকটা কষ্টে ফিসফিস করে বলে, ভাই, আমার পকেটে গাড়ির চাবি আছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো প্লিজ। ভাই, তোমাকে অনেক টাকা দেব। গাড়ি স্ট্যান্ডের পাশে রাখা, একটা চাপ দিলে গাড়ির শব্দ করবে, বুঝতে পারবো গাড়ি কোনটা। রোদ দেরি না করে লোকটার পকেট থেকে হাত ঢুকিয়ে চাবি বের করে, তারপর নিজেই তাকে কাঁধে তুলে নেয়। মানুষজন তখনও কেবল দূর থেকে তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসে না। রোদের মনে হঠাৎ মনে হয় এমন একটা সমাজে সে জন্মেছে যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কারোর জন্য এগিয়ে আসে না। কিন্তু সে পারলেও সে এগিয়ে এসেছে। গাড়ির দিকে রোদ ধীরে ধীরে এগোতে থাকে। শরীরের সমস্ত শক্তি খরচ হচ্ছে, কিন্তু সে থামে না। লোকটার দেহ ভারী, তবুও কোনো অভিযোগ নেই। রোদ মনে মনে বলে, এবার নিজের প্রমাণ দিতে হবে, নিজেকে নিজের জায়গা থেকে টেনে তুলতে হবে। গাড়ির দরজা খুলে লোকটাকে পেছনে বসায়, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে নেশন ঘোরায়। গাড়ির হুইলসেল বেজে ওঠে। সে আগে তার বাবার গাড়ি চালিয়েছে, খুব অল্পভাবে, ঠিকভাবে পারবে কিনা জানে না সে, কিন্তু ভয় পায় না। তার মনে দৃঢ় বিশ্বাস আজ সে পারবেই। গাড়ি স্টেশন ছেড়ে শহরের দিকে ধাবিত হয়। লোকটা কষ্টে কষ্টে বলে, তুমি অনেক বড় উপকার করলে ভাই। আমার নাম বিজয়, মনে রাখবে আমি তোমার কাছে ঋণী। রোদ কোনো উত্তর দেয় না, শুধু ক্লান্ত চোখে সামনের রাস্তা দেখে। গাড়ির গতির সাথে যেন তার ভেতরে কষ্টগুলো ছুটে চলেছে। হাসপাতালের সামনে এসে থামতে রোদ চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। কিছু সময় পর ডাক্তার সহ একদল স্টাফ ছুটে আসে। এটা তো বিজয়। একজন চিৎকার করে ওঠে। রোদ দেখে বিজয়কে চেনা মাত্রই সবাই আতঙ্কিত ও শ্রদ্ধাশীল আচরণ করছে। এই লোকটা যেন সাধারণ কেউ নয়। কিন্তু একজন বলে, গুলি খেয়েছে, এটা তো পুলিশ কেস, আগে পুলিশকে জানাতে হবে। বিজয় কিছু বলতে যাবে তার আগে রোদ একটা কেচি তুলে নেয়, তারপর সেই ডাক্তারের হাতে ঢুকিয়ে বলে, এটাও তো আঘাতের ক্ষত, তোর চিকিৎসা করার আগে পুলিশের থেকে রিপোর্ট নিয়ে আয়। রোদের এমন কাজে বিজয় যেন অবাক হয়, তবে যন্ত্রণায় কিছু বলতে পারে না। তারপর বিজয়কে তড়িঘড়ি করে স্ট্রেচার করে ভেতরে নিয়ে যাওয়া হয়। একজন নার্স এসে রোদের নাম জিজ্ঞেস করে। রোদ উত্তর দেয়, রোদ, সে আমাকে বলেছিল হাসপাতালে নিয়ে আসতে, আমার কাছে নিতে পারেন।
রোদ রক্ত দেয়, তারপর আবার এসে সেই চেয়ারে বসে। প্রায় 2 ঘন্টা পর এক ডাক্তার এসে রোদের পাশে এসে দাঁড়ায়। আপনি যেইভাবে সময়মতো ওনাকে এনেছেন উনি বেঁচে গেছেন, আর দেরি হলেই হয়তো প্রাণ যেত। আপনি তাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। রোদের বুকটা একটু কেঁপে ওঠে। প্রথমবার সে কিছু ভালো করলো, মনে হলো সব ব্যবস্থা করেছে, ওনার জ্ঞান ফিরবে, দ্রুত সময় বেরিয়ে যায়, রাত বাড়ে। রোদ কখন যে চেয়ারে বসে ঘুমিয়ে গেছে টের পায় না। ওদিকে বিজয়ের জ্ঞান ফিরেছে। সে তার ফোনটা বের করে বিজয়ের সব বডিগার্ড কাছের লোকেদের খবর দেয়, তারা দ্রুত আসে। রোদ তখনও ঘামছে ঠিকই, কিন্তু তখনই এক দেহরক্ষীর মতো দেখতে লোক এসে বলে। রোদ লাফ দিয়ে ওঠে, দেখে করিডোরে 20 জন ছেলে দাঁড়িয়ে আছে, সবার হাতে পিস্তল। রোদ একটু ভয় পায়। গার্ড আবার বলে কথাটা। রোদ ধীর পায়ে ভেতরে ঢুকে। বিজয় তখনও শুয়ে, হাতে স্লাইন কিন্তু মুখে একটা স্বস্তির, চোখে এক ধরনের আলো। রোদকে দেখে বিজয় বলে, তোমার নাম কি? জরদ। তুমি জানো না তুমি আজকে আমার জন্য কি করলে? আমার অনেক শত্রু আছে। এই শহরে আমাকে কেউ আহত দেখে আসে, কেউ মরে যেতে দেখলে পার্টি দেয়। তুমি আমাকে বাঁচালে। তুমি এখন থেকে আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বেশি। শুনেছি তুমি রক্ত দিয়েছো আমাকে। রোদ কিছুক্ষণ চুপ করে, সে বুঝতে পারে না, তারপর বলে, আপনি কে? বিজয় হালকা হাসে। রোদ জানে না আসলে বিজয় কে। বিজয় বলে, এই শহরের ভিতরে আরেকটা শহর আছে রোদ, যেখানে আইন চলে না, চলে ক্ষমতা। আর সেই জগতে একজন মানে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। আর তুমি চাইলে হতে পারো সে রাজ্যের রাজা। আমি তোমাকে তৈরি করব। কে তুমি? বাড়ি কোথায়? কেউ নেই, আমার বাড়িও নেই। তাহলে থাকবে আমার সাথে। রোদের চোখে আগুন জ্বলে ওঠে। জীবনে প্রথম কেউ তাকে ক্ষমতার হাতছানি দেখাচ্ছে। বিজয় আবারও বলে, তুমি রাজি থাকলে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবাই তোমাকে সম্মান করবে, ভয় করবে। আর তোমার মতো ছেলেই পারে আমাকে ঠিকভাবে বুঝতে, আমাকে সেভ করতে। তোমার চোখে দেখেছি আমি হিংস্রতা, আর কিছু হলেই তুমিই হবে সেই সিংহাসনের রাজা। রোদ ধীরে মাথা নেড়ে বলে, আমি রাজি। 2 দিন পর বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা গেট খুলে রোদকে নিয়ে ঢুকলো। বিজয় বিরাট একটা দোতলা বাড়ি, আশ্চর্য রকম ফাঁকা দেয়াল জুড়ে পুরনো ছবি, তবে বেশ পরিপাটিভাবে আছে সবকিছু। চুপচাপ একটা পরিবেশ, যেন অনেকদিন কেউ এখানে থাকেনি। বিজয় বলল, আমার বাড়ি এটা, আজকে থেকে তুমি এখানে থাকবে রোদ। এই বাড়িটা এখন তোমারও। রোদ কিছুটা বিস্মিত হয়। এমন একটা বিরাট বাড়ি, এমন নিঃসঙ্গ যে সে আস্তে করে জিজ্ঞেস করে, আপনি এখানে একা থাকেন? বিজয় একটু হেসে বলে, একদম। এখানে আমার ছোট বোন কুয়াশা থাকে। মা বাবা অনেক আগেই চলে গেছে, তখন থেকে আমি ওর ভাই, বাবা মা সব কিছুই। ঠিক তখনই কাঠের সিঁড়ি দিয়ে নেমে আসে একটা মেয়ে, সাদা সালোয়ার কামিজ, চোখে ক্লান্তি আর কৌতূহলের ঝাঁপি, যেন টেনশনের প্রতিমা চেহারায়। বিজয় বলল, এই যে আমার বোন কুয়াশা। রোদ তাকায় সেদিকে। কুয়াশা দৌড়ে এসে বিজয়কে জড়িয়ে ধরে। বিজয় তার পিঠে হাত বোলাতে থাকে। কুয়াশা বলে, ভাইয়া, পুরো 2 দিন কই ছিলে তুমি? ফোন ধরনি কেন? যেন কত টেনশন হচ্ছিল। সেদিন বাড়ি থেকে দ্রুত বের হয়ে গিয়েছিলে, বলেছিলে দ্রুত ফিরবে, আর ফিরলে 2 দিন পর তোমার পায়ে কি হয়েছে? আর কে সে? কুয়াশা একসাথে এতগুলো প্রশ্ন করবে বিজয় তা ভাবেনি। রোদ কিছুটা দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। বিজয় রোদের দিকে তাকিয়ে কুয়াশাকে বলে, একটু শান্ত হও, ওর নাম রোদ। পায়ে গুলি লেগেছিল আর আমাকেও বাঁচিয়েছে। গুলি খেয়ে ট্রেনের রেল লাইনে পড়ে গেছিলাম। সেই সময় ট্রেন আসে, ঠিক সময় ট্রেনে তুলে আমাকে, না হলে আমি বাঁচতাম না। কুয়াশা তাকিয়ে থাকে রোদের দিকে বিস্ময় মুখে, হাতে চোখে জল। কি, তোমার হাতে গুলি লেগেছিল? একটা কথাও শোনো না তুমি, বাচ্চাদের মতো। তুমি সব সময় খালি ছোটাছুটি করো। কেন করো? বলি বিয়ে করতে, সেটাও করবে না। এই যে নতুন ছেলে বাঁচানোর পর ভাইয়াকে একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিও তো, বাড়ি আনতে পারবে তারপর। কুয়াশার এহেন কথায় রোদ হেসে ফেলে। তাছাড়া ডিরেক্ট তুমি করে বলছে কুয়াশা। রোদ বুঝে যায় মেয়েটা অনেকটাই মিশুক। বিজয়ও হাসতে থাকে। কুয়াশা বসা থেকে উঠে রোদের কাছে আসে, তারপর বলে,
তুমি তুমি ভাইয়াকে বাঁচিয়েছো, ধন্যবাদ, সত্যিই ধন্যবাদ। সে ছাড়া আমার কেউ নেই। এত বলি বাইরে গেলে গার্ড সাথে করে নিয়ে যেতে, কথাই শোনে না। সব কিছুর জন্য এত দূরে এসে আড়ালে থাকি, তবু আমায় নিয়ে না হয় চিন্তা নেই, কিন্তু বাইরে গেলে ভাইয়ার কি করে? উফ। রোদ একটু অপ্রস্তুত হয়ে বলে, আসলে আমি পাশে ছিলাম আর ওভাবে। তুমি জানো না, তুমি আমাদের একটা জীবন ফিরিয়ে দিয়েছো। আমার সব কিছু আমার ভাইয়া, জানো, আমাকে একদিন একটা ছেলে হাত ধরেছিল, বাজে কথা বলেছিল, ভাইয়া ছেলেটার হাত কেটে নেয়। উনি এমনিতে অনেক ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। কুয়াশা এটা বলেই চলে যায় রান্নাঘরে। বিজয় রোদকে ডাকিয়ে রোদকে বলে, এটাই আমার বোন, আমাকে মায়ের মতো শাসন করে। আসলে রোদ, আমি গ্যাংস্টার হতে চাইনি, কিন্তু আমার মা বাবাকে ওরা মেরে ফেলে। তারপর থেকে আমি এমন। যাই হোক, বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। কুয়াশা দারুণ রাধে, তোর কোনো কাজ নেই বুঝলে, আমার বোনকে শুধু দেখে রাখবি। রোদ কিছু না বলে চলে যায়। কুয়াশা মেয়েটা রাইসার থেকেও সুন্দরী, চঞ্চল, মিশুর। রোদের কাছে কুয়াশা আগে বেশ লেগেছে। সময় পেরিয়ে যায়, রাতের খাবার খেতে বসে তিনজন। বিজয় চুপচাপ খাচ্ছে, রোদ চেয়ারে বসে মাঝে মাঝে তাকাচ্ছে দেয়ালের দিকে। পুরনো কিছু ছবি, বিজয় আর কুয়াশার ছোটবেলার ছবি। কুয়াশা বলে, খাচ্ছ না কেন? নতুন ছেলে, নামটা যেন কি? ও হ্যাঁ, রোদ। রোদ আসলে কুয়াশা পালায়, তাই না ভাইয়া? রোদ, খা। মাছের ভুনাটা দারুণ হয়েছে। এই বাড়িতে সে একা থাকে, সিক্রেট বাড়ি, তুই ছাড়া আর কেউ জানে না। বাড়ির বাইরে গার্ডরা থাকে। ও আচ্ছা, খাচ্ছি। তুমি কোথা থেকে এসেছো রোদ? ঠিক বলার মতো কোনো জায়গা নেই। আমি অনেক ঘুরেছি, থাকার জায়গা নেই। একসময় মনে হয়েছিল গ্রামে চলে যাব, মৃত মায়ের ছবি ছাড়া আমার কাছে কিছুই নেই। কিন্তু আজ মনে হচ্ছে জীবনটা আবার শুরু হতে পারে। ভাই আছে যে এখন আমার। বিজয় চুপচাপ শুনে তারপর উঠে যায়। কুয়াশার চোখে মন খারাপের রেশ। ওদের তিনজনের কারোরই মা নেই। কুয়াশা যাদের মা বাবা নেই তাদেরকে অনেক ভালোবাসে। বিজয় দূর থেকে বলে, কুয়াশার রোদের জন্য তোর পাশের রুমটা ঠিক করে দিস। বিজয় চলে যায়। দুজনে খাবার শেষ করে। কুয়াশা নিয়ে আসে রোদকে তার পাশের রুমে। রোদ আর কিছু না ভেবে শুয়ে পড়ে। পরদিন সকালে কুয়াশা রান্নাঘরে কাজ করছে। রোদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে, রান্নাঘরের দিকে উকি দেয়। কুয়াশার পেছনে দাঁড়িয়ে বলে, কিছু সাহায্য করব? উঠেছো, কিন্তু তুমি তো মেহমান। বিজয় ভাইয়া তো বলল এই বাড়ি এখন আমারও, তাই না? তাহলে তো আমি অতিথি নই। হালকা হাসির মাঝে একটা আত্মীয়তার জন্ম হয়। রোদ এসে কুয়াশার কাজে হেল্প করে। কিছু সময় আগে বিজয় এসে দেখে যায় দুজনে রান্না করছে। বিজয় খুশি, তার বোনের জন্য এমন একজন ছেলেকে সে খুঁজছিল। রান্না শেষ করে ওরা আসে। সকালের সূর্য যেন রোদ দিচ্ছে অনেক। হালকা বাতাসে পর্দা দুলছে। গা এলিয়ে সোফায় বসে আছে বিজয়, হাতে ধরা ফোন। তার গন্ধ স্বাভাবিক, কিন্তু চোখের দৃষ্টির দিক যুদ্ধে যাবার আগে যেরকম হয়। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক ভরাট গলা। সহকারী আমির হোসেন ফোন করেছে। রেস ভাই, এমপি শফিকের মাল আজকে আসতে চলেছে, ওর মাল আজকে আটকাতে হবে। বিজয়ের গলায় সামান্য গাম্ভীর্য এনে বলল, আচ্ছা, মাল কোথায় নামছে? পুরান জেটি রাত 11টার পর। ওগুলো আমরা তুলে নিব, দেশে ঢুকতে দেওয়া যাবে না, অন্য জায়গায় বিক্রি করব। বিজয় সামান্য চিন্তিত মুখে বলল, ঠিক আছে, আমি আসবো। রাতে সব কিছু দেখে শুনে রাখিস। ওপাশ থেকে আমির হোসেন গম্ভীর সুরে বলে উঠল, একাই আসিন, কারোর সাথে না, বোঝেন তো? বিজয় ফোনটা রাখলো। এইমাত্র যে কথোপকথনটা হলো তা সাধারণ নয়, বিপজ্জনক, রাষ্ট্রীয়, গোপন এবং অনেক বড় কোনো অর্থনৈতিক চক্রের অংশ। ঠিক তখনই রুমে প্রবেশ করে রোদ আর কুয়াশা। কুয়াশা একগাল হাসি নিয়ে বলল, ভাইয়া আজকে সারাদিন কোথাও বের হওনি, এখন হঠাৎ হঠাৎ প্রস্তুতি নিচ্ছ কোথাও যাওয়ার? বিজয় একটু চমকে উঠে মুখ ঘুরিয়ে নেয়। হ্যাঁ, একটা কাজ আছে, যেতে হবে। রোদের চোখ শুরু হয়ে আসে। সে চুপচাপ বসে পড়ে। পাশে কুয়াশা পাশে এসে দাঁড়িয়ে বলে, কাজ মানে? তুমি আজকে বাড়িতেই থাকবে? রোদ বললো সে নাকি খিচুড়ি রাখতে পারে, আমরা আড্ডা দিব আর খিচুড়ি খাবো। না রে, তাহলে রাতে আমরা একসাথে মজা করবো। রাতেও কাজ আছে। রাতে বেলা কাজ করতে হয় এখন?
বিজয় চুপ থাকে, কিছু বলার প্রয়োজন বোধ করে না, কিন্তু কুয়াশা থামে না। তুমি সবসময় এমন কোথাও যাবে, কাউকে বলবে না, নিজের মতো করে বেরিয়ে পড়ো। আমি জানি তুমি যা করো সেটা সাধারণ কাজ না। বিজয় নরম গলায় বলে। এই কাজটা এমন যেটা নিয়ে কথা বলা যায় না, খুব জরুরি। কুয়াশা এবার একটু করা হয়। তুমি চাইলে কিছুই বলা যায় না, কিন্তু এখন থেকে কিছু শর্ত আছে ভাইয়া। তুমি রোদকে নিয়ে যাবে সাথে। সাথে সাথে বিজয় চোখ বড় করে বলে। কি বলছিলাম, তুই এটা খেলার কাজ না কুয়াশা, রোজ নতুন আসবে, তাকে এখন নয় পরে নিয়ে যাব। এটা বিপজ্জনক, রোদ আমার দায়িত্বে আছে, তাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি না, সে আমার জীবন বাঁচিয়েছে। রোদ চুপ করে থাকে, কিছু বলে না। কুয়াশা এবার রোদের হাত ধরে বলে। এই ছেলে তোমার জন্য বিপদে এগিয়ে গিয়েছে, জানো সে কতটা সাহসী। তুমি তাকে যতই আড়ালে রাখো, সে নিজেকে একদিন সামনে নিয়েই আসবে। তাছাড়া আমি জানি রোদের থেকে ভালো সঙ্গী তুমি খুঁজে পাবে না। বিজয় নরম সুরে বলে। তুই বুঝতে পারছিস না কুয়াশা, আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি হতে পারে, তার কিছুই তোরা জানিস না। কুয়াশা এবার একটু চোখে জল দিয়ে বলে। আমি জানি, শুধু একটা জিনিস, তুমি প্রতিবার একা যাও। আমি প্রতিবার অপেক্ষা করি যদি একদিন তুমি না ফিরো। তুমি নিজেই তো বলো রোদ দেখো আমাদের পরিবারের অংশ, তাহলে তাকে নিয়ে যাও। তুমি যদি বিপদে পড়ো রোদ পাশে থাকবে। আমি চাই না তুমি একা যাও। আমি চাই আপনি আমাকে বিশ্বাস করুন ভাইয়া। আমি সব কিছু পারবো এমন না, কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারি সেটা চাই। বিজয় তাকিয়ে থাকে রোদের দিকে। রোদের চোখ যেন বিশাল আক্ষেপ, কিন্তু সেই চোখের আছে এক ধরনের নিশ্চয়তা। বিজয় চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কুয়াশার চোখে, রোদের মুখে দুটি মুখই যেন তাকে আটকাতে চাইছে তখন, অথচ একই সঙ্গে সাহস যোগাচ্ছে সামনে এগোতে। কিছুক্ষণ পর বিজয় হালকা মাথা নাড়ে। ঠিক আছে রোদ, যাবে, তবে আমার কথা মানতেই হবে। রোদের মুখে ধরা পড়ে এক চিলতে হাসি। কুয়াশা বিজয়ের কাঁধে মাথা রেখে বলে। ভাই এবার ফিরে এসো দুজনেই। বিজয় কোনো কথা বলে না, চোখে এক ঝলক আবেগ, কিন্তু মুখে কঠোরতা, কারণ সে জানে না সামনে যা আছে তা শুধু রাত নয়, তা এক বিস্ফোরক অন্ধকার। মধ্যরাত, চাঁদহীন আকাশে তারার আলো যেন নিভে আছে, বাতাসে ভিজে পাতা আর সাথে সাথে মাটির গন্ধ। দূরে কোথাও প্যাঁচার ডাক ভেসে আসে। রাতটা যেন অস্বাভাবিক নীরবতায় মরানো। গাড়ির হেডলাইন জঙ্গলের আঁকা বাঁকা রাস্তার উপর কেটে চলেছে। বনের গায়ে লাগছে তার গিলে নিচ্ছে অন্ধকার। শুকনো পাতার গন্ধে ভরপুর বাতাস, মাঝে মাঝে কুয়াশার আস্তর যেন হাত বাড়ালেই ধরা যাবে। বিজয় স্টিয়ারিং ধরিয়ে বসে আছে সামনের সিটে, চোখে অবিচল ধীরতা, কিন্তু ভেতরে কোথাও একটা অদৃশ্য অস্বস্তি চেপে বসেছে। পেছনের সিটে রাখা আছে এক কালো ব্যাগ, যার ভেতরে বন্দুক, অতিরিক্ত ম্যাগাজিন আর ছোট্ট একটি ছুরি। ব্যাগটি গাড়ির সাথে যেন মিশে গেছে, তবুও বিজয়ের চোখে এর ওজন অনেক ভারী। পাশের সিটের রোদ বয়সে ওর থেকে ছোট, কিন্তু আগে ভাগে যেন বিজয়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তবুও আজকে বিজয়ের চোখে কিছু আছে যা রোদ একদম বুঝতে পারছে না। গাড়ি ধীরে ধীরে থামলো রাস্তার পাশে, সামনে থেকে জঙ্গলের ভেতরে কুয়াশা ঢাকা এক ছাউনির বাড়ি দেখা যাচ্ছে। বিজয় দরজা খুলতে যেতে রোদও নামতে চাইলো। বিজয় বলে। রোদ, তোমার নামার দরকার নেই ভাই, তুই এখানেই থাক, গাড়ির ভেতরে থেকে নামবি না। কেন ভাই, আপনার সাথে যাই? না, বসে থাক, যা লাগবে আমি এখানেই সামলাবো, তোর আসার দরকার নেই। বিজয়ের কণ্ঠে কোনো প্রশ্নের সুযোগ নেই। রোজ জানিয়ে ভাই যদি বলে একা যাবে, তাহলে কোনো কারণেই সঙ্গে নেওয়া হবে না। বিজয় নামলো, গাড়ির দরজা আস্তে বন্ধ করলো। বোটের সঙ্গে শুকনো পাতায় মচমচে আওয়াজ উঠছে। এই শব্দই যেন সেই জঙ্গলের একমাত্র সঙ্গী। ছাউনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমির হোসেন, গায়ে কালো জ্যাকেট, হাতে সিগারেট, ধোঁয়া ওঠা বাতাসে মিলিয়ে যাচ্ছে। বিজয়কে দেখে এগিয়ে এলো সে। ভাই সব রেডি, এমপির মাল এই পথে আসবে। আমাদের কত লোক? বিজয় ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করলো। 12-13 জন, ভয় নাই, লোকজন আমরা পজিশনে রেখেছি, মাল এলেই রাস্তা দিয়ে ঢুকলেই আমরা অ্যাটাক করব। বিজয় মাথা নেড়ে বলল। আজ এমপি সব লোকদের মেরে মাল নিয়ে চলে আসবো, কেউ বাঁচবে না।
আমির হালকা হাসি দিল, কিন্তু চোখে খনি খেয়ে ঝিলিক যেটা বিজয় খেয়াল করলো না, বহু বছরের লোক কত কঠিন সময় একসাথে পার করেছে। এই লোকের উপরে বিজয়ের মনে কখনো সন্দেহ জাগেনি। বিশ্বস্ত লোক আমির বিজয়কে ভিতরে নিয়ে গেল। আমির ছাউনির ভেতরে 4-5 জন সহস্র লোক, টেবিলের ওপর মানচিত্র কোণে কালো ব্যাগে বন্দুক। বিজয় ব্যাগ খুলে বন্দুক লোড করলো, ধীরে ধীরে ম্যাগাজিন চেক করলো। রাতটা হবে শেষ রাত যদি আমার ঠিকমতো মেশিন চালাই। এমপি অনেক রেটে, ওর এবার সময় হয়েছে ঘুমিয়ে পড়ার। আমার ছেলেদের ঘুম করেছিল সে, এবার ওর কোটি টাকার মাল শেষ করব। চিন্তা নেই ভাই, এমপি জানে না ও কার সাথে লাগছে। বাইরে শীতল বাতাসে পাতার মৃত্যু শব্দ। সবাই পজিশনে চলে গেল, কেউ গাছের আড়ালে, কেউ মাটির টিভির পেছনে। দূরে হাইওয়ের দিকে থেকে আসে গাড়ির শব্দ। বিজয় আমিরকে কাছে টেনে বলল, যত দ্রুত কাজ শেষ হবে তত ভালো, আমাদের সময় কম। হ্যাঁ ভাই, সব কিছু ঠিকঠাক আছে। আমির মাথা নেড়ে সম্মতি দিল। কিছু সেই মাথা নাড়ার ভেতরে লুকিয়ে আছে অন্য হিসাব। মাল ভর্তি গাড়ির শব্দ ধীরে ধীরে কাছে এলো। বিজয় বন্দুক তুলে নিশানা করার প্রস্তুতি নিল। হঠাৎ পেছন থেকে ভারী এক স্ট্রিকের বাড়ি এসে পড়ে বিজয়ের মাথায়। টক্কর শব্দ হয়, বিজয় উল্টে মাটিতে পড়ল। সে ঘুরতেই মাথায় বন্দুকের নল ঠেকানো হয়। চারদিক থেকে সহস্র লোক এসে ঘিরে ফেলল। আমিরই বিজয়ের মাথায় নল ঠেকিয়েছে। সে মাথায় পাড়ি দিয়েছে, বিজয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে পেছন দিক থেকে। আমির, এটা কি হচ্ছে? বিজয়ের কণ্ঠে বিস্ময় আর রাগ। আমির ধীরে ধীরে এগিয়ে এলো, ঠোঁটে শীতল হাসি। দুঃখিত ভাই, টাকার গন্ধ খুব তীব্র জিনিস। এমপি সাহেব অফার ফিরিয়ে দিতে পারিনি, অনেক ভেবেও পারিনি। তুই আমার সাথে এটা করলে? এত বছর তোকে মানুষ করলাম আর তুই এমপি ট্যাম্পের পড়েছিস? ও কাজ হাসিল করে তোকে দুনিয়া থেকে সরাবে, নয়তো জেলে পাঠাবে। আমির, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেলে আমার সাথে এমনটা করলি? তুই তো বিশ্বস্ত ছিলি রে। ছিলাম ভাই, এখন আমি এমন এমপি সাহেবকে ফিরাতে পারলাম না। তোকে মারতে সে 50 লাখ দিবে। বিজয়ের ভেতর যেন আগুন জ্বলে উঠল, কিন্তু এতগুলো বন্দুকের সামনে সে বড্ড অসহায়, তার পাশে কেউ নেই। এমন সময় আরও একটি গাড়ি আসতে দেখা যায়। দূর থেকে গাড়ির আলো চোখে পড়েছে। দ্রুত গতিতে গাড়িটা রাস্তার ধুলো উড়োতে উড়োতে এসে থামল। এমপি মাসুদ সাহেব, গঙ্গর গালো কালো শীতল চোখ তার। সে এসে বিজয়ের হাতে স্টিক দিয়ে একটা বাড়ি দিয়ে বলে, বিজয় মিয়া, আপনার খেলা অনেক দেখেছি, এখন সময় হয়েছে আপনাকে দুনিয়া থেকে সরানোর। খেলা সবার জন্য শেষ এমপি সাহেব, কিন্তু আমি মরলেও আমার ছায়া বেঁচে থাকবে। আপনার জন্য ড্রাগস দিয়ে এলাকা ভরে যাচ্ছে। ছায়ার ভয় আমি পাই না, আলোতে দাঁড়িয়ে খেলা খেলি আমি। দেখলি না তোর লোককে কেমনে কিনে নিলাম? শোন, যেখানে টাকা আছে সেখানে বাঘেরও চোখ মিলে রে। কিন্তু তুই ভুল করেছিস জেম্পি। ওই মার শালাকে। আমি সহ আরও কয়েকটা ছেলে এসে বিজয়কে মারতে থাকে। টেনে গাছের নিচে নিয়ে আসে তাকে। বন্দুকের বাট, লাথি, ঘুষি সব দিক দিয়ে থেকে আঘাত করা হয়েছে বিজয়ের। মুখে রক্ত, শরীরে ভেঙে যাচ্ছে, তবুও চোখের ধীরতা ভাঙছে না। প্রতিটি আঘাতে বিজয়ের মনে প্রতিশোধের শপথ। বাইরে রোদ, গাড়িতে বসে কিছুই জানে না। গাড়িতে হালকা গান বাজে, অথচ কয়েকশো ফুট দূরে তার ভাইয়ের মতো মানুষ মৃত্যুর সাথে লড়ছে। শেষে এমপি ইশারা করলেন, চলো, অনেক হয়েছে, এবার খেলাটা শেষ করি। আমির, তুই মার তোর ভাইকে, বড় হওয়ার আগেই এটা শেষ করতে হবে। জঙ্গলের ভেতরটা তখন অদ্ভুত চুপচাপ। দূরে কোথাও অচেনা পাখির হালকা ডাক, কুয়াশায় ঢাকা আকাশ, বাতাসে ভেজা মাটির গন্ধ। জঙ্গলের ভেতরে স্থির থাকা গাঢ় আলোয় বিজয় বসে আছে গাছের নিচে। সারা শরীর দুর্বল, মাথা ঝুঁকিয়ে, মুখে শুকনো আর তাজা রক্ত মিশে আছে। কপাল কেটে গেছে, ঠোঁটের ডান পাশ কাটা, গালের হাড় ফুলে উঠেছে। তবুও ঠোঁটের কোণে এক ধরনের হাসি, যেটা হুমকি না তাচ্ছিল্যের হাসি।
এমপি মাসুদ হেঁটে গাড়ির উপরে গিয়ে বসলো, হাতে সিগারেট। এমপি তাকিয়ে আছে বিজয়ের দিকে। এমপির চোখ দুটো শীতল এবং ধারালো, যেন শিকারের শেষ নিঃশ্বাস শোনার জন্য এসেছে। এমপি জোরে বিজয়ের দিকে তাকিয়ে হেসে বলে, বিজয়, তোর বিশ্বস্ত লোককে কিনে নিলাম, তোকে ডেকেছি মাল আসার নাম করে। অন্য কেউ খবর দিলে তো আসতি না, তাই আমি দিয়ে ডাকিয়েছি। অনেক দিন ধরে তোয়া কাটা হয়ে আছিলি, এবার তোকে উপড়ে ফেলতে হবে। বিজয় ঠোঁটে রক্ত চড়ে হেসে বলে, কাটা যদি জমে যায় তুলে ফেলতে গেলে হাতে রক্ত লাগবে এমপি। এমপি কোনো প্রতিক্রিয়া দেখালেন না, শুধু বিজয়ের সামনে দাঁড়ানো আমিরকে ঠান্ডা স্বরে বললেন, আমির, শেষ কর। আমির সামনে এগিয়ে এলো, হাতে কালো পিস্তল, মুখে অদ্ভুত এক দ্বিধা। বিজয়ের দিকে তাকাতে পারছে না পুরোপুরি, কিন্তু তাকানো বন্ধ করছে না বিজয়। ধীরে ধীরে মাথা তুলল, চোখে কৌতুক আর অবজ্ঞা মিশ্রিত দৃষ্টি। আমির বলে, ভাই মাফ কইরা দেন, আজীবন আপনার সাথে কাজ করেছি, এবার না হয় বিদায় হোক। আমিরের কণ্ঠে চাপা কাঁপনে বিজয়ের হাসি আরো চওড়া হলো। সে বলে, আমাকে মারবে আমির? মরার আগে জানতে তো পেরেছি শত্রু কখনো দূরের মানুষ হয় না, শত্রু সবসময় নিজের কাছের লোকই হয়ে থাকে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, কেউ নড়ছে না, শুধু রাতের বোকা পাখরের হালকা শব্দ আমিরের আঙুল ট্রিগারে চাপ দিচ্ছে। ধীরে ধীরে সময় যেন থমকে গেছে। হঠাৎ খ্যাস একটা ভয়ঙ্কর ছুরির শব্দ হয়, যেন ধাতব তবৎ হাড় কেটে ভেতরে ঢুকে গেল আমিরের। চোখ বড় বড় হয়ে গেল, মুখ থেকে চাপা গোঙানি বের হলো। গলার ডান পাশ দিয়ে ছুরির ঘাড় গেঁথে গেছে, রক্ত ফোয়ারার মতো বের হতে লাগলো। তপ্ত গাঢ় লাল বিশাল হয়ে রক্ত বের হচ্ছে আমিরের হাত থেকে। পিস্তল মাটিতে পড়ে গেল টুপ করে। সে পেছনে হোঁচট খেল, দু হাত দিয়ে গলায় চেপে ধরলো, কিন্তু রক্ত থামলো না। চোখে বিস্ময় বিশ্বাসঘাতকতার কোনো জবাব সে পেল না, শুধু ব্যথা আর মৃত্যু দ্রুত আগমন অনুভব করতে পারল। সে ধপ করে মাটিতে পড়ে গেল। বিজয় অবাক হয়ে তাকালো, সামনে আমিরের পেছনেই রোদ দাঁড়িয়ে, রোদের চোখে অদ্ভুত শীতল রাগ, মুখে এক বিন্দু ভয় নেই। ভাই, দেরি হয়ে গেল না তো? তার গলায় অদ্ভুত শান্তস্বর রক্তে ভেজা ছুরিটা আমিরের গলা থেকে বের করলো। রোদ রক্ত ছিটকে মাটিতে পড়ল। দূরে দাঁড়ানো এমপির সহস্র লোকেরা চিৎকার করে এগিয়ে এলো। প্রথম লোকটা গুলি করতে যাইছিল, রোদ এক লাফে তার সামনে এসে গলার এক পাশে কেটে দিল। গরম রক্ত ছিটকে বিজয়ের মুখে পড়ে দ্বিতীয় লোকটার দিকে ঘুরে রোদ ছুরি উল্টে পেটের ভেতর ঢুকিয়ে দিল। তারপর ধার ঘুরিয়ে উপরে টেনে বের করলো। পেট থেকে নাড়ি ভুড়ি যেন বের হয়ে আসে। সে আতিপাতি করতে করতে লোকটা মাটিতে পড়ে গেল। তৃতীয় জন বন্দুক তুলতেই রোদ তার হাত কেটে দিল। কবজির ঠিক উপরে হাতটা মাটিতে পড়লো, বন্দুকটা সরে গেল। লোকটা চিৎকারে কাঁদতে লাগলো। রোদ থামলো না, সে এক অদ্ভুত প্রভাবে চলছে, যেন শরীর নিজে নিজে আঘাত দিচ্ছে। সে যেন এক উন্মাদের খেলায় নেমেছে। একজনের চোখে সরাসরি ছুরি ঢুকিয়ে দিল, ছুরি ঘুরিয়ে ভেতরে সব কিছু ছিন্ন ভিন্ন করলো। আরেকজনের হাড় ভেঙে দিল, তারপর মাথার পেছনে ছুরি ঢুকালো। প্রতিটি আঘাতের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। মাংস কাটা, হাড় ভাঙা, রক্ত ছিটকে পড়ার শব্দ বাদ নেই। বাতাসে যেন সিগারেটের ধোঁয়া আর রক্তের গন্ধ মিশে যাচ্ছে। সবাই মাটিতে পড়ে আছে। বিজয় যেন একের সেকেন্ডের জন্য চোখের বল ফেলতে পারছে না। রোদ কি মানুষ নাকি রক্তকে কোন রাক্ষস? এমপির লোকেরা কয়েক মিনিটের ভেতরে কেউ মৃত, কেউ মৃত্যুর অপেক্ষায় পড়ে আছে মাটিতে। দাঁড়িয়ে আছে শুধু এমপি মাসুদ। সে অবাক হয়ে এসব দেখছে যেন সে কোনো সিনেমার ফার্স্ট ট্রেইলার দেখছে, কিন্তু এটা বাস্তব। ওর হাতে বন্দুক, চোখে ক্ষোভ আর আতঙ্ক মিশ্রিত দৃষ্টি। সে চিৎকার করে বলে, তুই কি রে, এটা কি করলি? আমার লোকদের কয়েক মিনিটে শেষ করে দিলি? তুই মারবি হারামজাদা। এমপি গর্জে উঠল, বন্দুকের ট্রিগারে চেপে ধরলো। সেই মুহূর্ত রোদ এক লাফে এগিয়ে এলো। সময় যেন স্লো মোশনে চলে গেল। রোদের মুখে কোনো ভাব নেই,
শুধু ছুরির ধার চকচক করছে। সে এমপি ঠিক সামনে এসে রানীর কানের উপর ছুরি ঢুকিয়ে দিল। গ্যাস করে হাড় ভেদ করে ভেতরে ঢুকে গেল। এমপি চিৎকার করে মাটিতে বসে পড়ল। পিস্তল থেকে গুলি চলছে, তবে সেটা রোদের গায়ে লাগে না। রোদ এমপির চোখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, এখনো শেষ হয়নি ব্রাদার। রোদ ছুরি ঘোরাতে থাকে। রানের ভেতরে মাসুদ চিৎকার করে ওঠে। রোদ ছুরিটা বের করে মাসুদকে মারতে যাবে, তার আগে পিস্তল চলে একটা গুলি এসে লাগে মাসুদের সোজা কপালে। মাসুদ গাড়ির কাছে ছিটকে গিয়ে পড়ে। এক ঝটকাতে সে মরে যায়। বিজয় এগিয়ে আসে। বিজয় রক্ত মাখামাখি হাসলো। এই হাসি ভবিষ্যতে নতুন রাজার জন্য। বিজয় এসে রোদের কাঁধে হাত রাখে। রোদ চুপচাপ দাঁড়িয়ে। বিজয় বলে, তুই তো মানুষ না, তুই তো মানুষ থেকে জন্তুরে। তোকে একা ছাড়া যাবে না কোথাও। তুই যা দেখেছিস ভয় হচ্ছে। আন্ডারওয়ার্ল্ড কখন জানি তছনছ করে দিস। চল বাড়ি চল, ভোর হতে যাচ্ছে। কুয়াশাকে বলতে হবে গরম ভাত আর ইলিশ ভাজা করতে। পাগল ছেলে এভাবে কেউ কাউকে মারার সময় কষ্ট পাবে না। রোদ মুচকি হাসে। বিজয় রোদের কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছে নিজেদের গাড়ির দিকে। বিজয় একা একা বকবক করছে আর রোদ চুপচাপ তা শুনছে। ছেলেটা কম কথা বলে, কিন্তু কাজ করে বেশ। রাতের ভয়ঙ্কর রক্তপাতের পর প্রথম ভোর যেন অন্যরকম লাগছিল। সূর্যের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ভেতরে ঢুকছে। বাইরের মিষ্টি হাওয়া বইছে। শহরের গলির মধ্যে পাখির ডাক মিলেমিশে নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে। সকাল 8:30টার দিকে রোদ গাড়ি থামালো বিজয়ের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে বিজয়কে ধরাধরি করে ভেতরে আনলো। সারা শরীর ব্যান্ডেজে মোড়া, গলায় সাদা কাপড় বাঁধা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। বিজয় সোফায় বসে পড়ল। রোদ হাত বাড়িয়ে এক গ্লাস পানি দিল। ভাই, একটু রেস্ট নেন। ডাক্তার বলেছে 2 সপ্তাহ কোনো ধকল নেবেন না। বিজয় হালকা হেসে বলল, রোদ, এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। শোন, আজ থেকে আমার সব বিজনেস তুই সামলাবি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এমন কাউকে যার হাতে দিয়ে চোখ বন্ধ করে ভরসা করতে পারবো। কি দরকার? দেখলেন তো, নিজের লোক ধোকা দিল। সবাই খারাপ হয় না রে। রোদ মাথা নাড়ল, চোখের দায়িত্বে ধীরতা। তারপর বলল, আগে আপনি শুধু সুস্থ হন ভাই, বাকিটা আমার উপর ছেড়ে দেন। ঠিক তখনই করিডোর দিয়ে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কুয়াশা মানে বিজয়ের ছোট মন, নীল শাড়িতে এলোমেলো চুল, চোখে দুশ্চিন্তার ছাপ। সে ছুটে এসে ভাইয়ের সামনে দাঁড়ালো। ভাইয়া, এই অবস্থা কেন? আবার এমন বিপদের সামনে গেলে? তোমার শরীরটা দেখেছো? সারা গায়ে ব্যান্ডেজ। কি করেছো? হ্যাঁ, কষার কঠির রাগ আর আতঙ্ক মিশে আছে যে সে পানির গ্লাসটা তুলে ভাইয়ের দিকে ধরল, কিন্তু হাত কাঁপছে। বিজয় শান্ত স্বরে বলল, ভয় নেই রোদ, আছে। আজকের পর থেকে আমি নিশ্চিত রোদ থাকতে আমাদের কোনো বিপদ নেই বস এখানে। বিজয়ের কথা শেষ হতে রোদের দিকে কুয়াশার চোখ গেল। সেই দৃষ্টি একদম সরাসরি, যেখানে কৃতজ্ঞতা, কৌতূহল আর অদ্ভুত এক নরম ভাব একসাথে আছে। রোদ কুয়াশার দিকে তাকিয়ে হালকা হাসলো। সে হাসিতে কোনো বাড়াবাড়ি নেই, বরং গম্ভীর এক শান্তি আছে। কুয়াশার চোখ সরিয়ে নিলেও তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। রোদের মনে হলো এই মেয়ে ভিন্ন, চোখে যেন হাজার কথা লুকিয়ে আছে। কাল রাতে মৃত্যুর মুখোমুখি হওয়ার পরও এই প্রথম রোদের বুকের ভেতর উষ্ণতা অনুভব হলো। কুয়াশা এক গ্লাস পানি রোদের হাতে দিল। তুমি নিজেও ক্লান্ত, সারা রাত জেগেছো তো? রোদের একটু অবাক হয়ে বলল, হ্যাঁ। কিন্তু আপনি কিভাবে জানেন? আপনার চোখের নিচে কালো দাগ দেখলেই বোঝা যায়। দুজনের এক মুহূর্ত চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই নীরবতায় যেন অদ্ভুত এক সেতু তৈরি হলো, যেটা কথায় ব্যাখ্যা করা যায় না। বিজয় বলে, রোদ, নিউ ইয়র্কে হ্যারিসের সাথে একটা ডিল আছে, সব সামলাবেই তুই। এ বাড়িতে আসলে আমি কোনো কাজের কথা শুনতে চাই না। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম। চলে আসে সেখান থেকে। সারাদিন কুয়াশা শুধু বিজয়ের জন্য নয়, রোদের জন্য নানা কিছু করল।
চা বানিয়ে দেওয়া, সকালের নাস্তা এগিয়ে দেওয়া, এমনকি রোদের হাতের ছোট কাটার জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়া, সব করেছে যেভাবে চালিয়েছে রোদ। তাদের নিজের হাতটাও কাটে। কুয়াশা যখন গরম ভাত দেয় রোদকে, তখন রোদ সেটা খেতে গিয়ে চিৎকার করে ওঠে। কুয়াশা এগিয়ে এসে রোদের হাতে মলম লাগিয়ে দেয়, তারপর নিজে রোদকে খাইয়ে দেয়। রোদ প্রথমে অস্বস্তি বোধ করলেও পরে অভ্যস্ত হয়ে গেল। কুয়াশার হাতের স্পর্শে অদ্ভুত এক কোমলতা, যেন তার ভেতরে সব ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বিকেলে বিজয় ঘুমিয়ে পড়লে কুয়াশা চুপচাপ ছাদে গিয়ে দাঁড়ালো। রোদও সেখানে আসে। কুয়াশার পাশে এসে দাঁড়ায় রোদ। কুয়াশা প্রশ্ন করে, আপনার নামটা বেশ অদ্ভুত রোদ। আম্মা রেখেছিলেন, বলতেন আমার হাসি নাকি রোদের মতো উজ্জ্বল, তারপর মারা যায়। কুয়াশা তাকালো রোদের দিকে। আরেকবার সেই হাসিটা দেখলো। সত্যি হাসিটা উষ্ণ, যেন শীতের সকালে প্রথম সূর্যের কিরণের মতো। জানেন রোদের সাথে কুয়াশার বিপরীত সম্পর্ক। জানি, কিন্তু কুয়াশা রোদকে একতরফা ভালোবাসে। যেমন সারা রাত সারা সকাল কুয়াশা রোদের জন্য অপেক্ষা করে, রোদ আসতেই কুয়াশা যে তার জন্য অপেক্ষা করছিল সেটা যেন বুঝতেই পারে না, তাই কুয়াশা পালিয়ে যায়। নিজের মতো বানিয়ে বললেন, তাই না? এমন হবে যে রোদ কুয়াশাকে একতরফা ভালোবাসি, আর কুয়াশা একটু বেশি ভাব নেয়, তাই রোদ তাকাতেই সে ভাব নিয়ে চলে যায়। বেশ বললেন তো। সুজন সন্ধ্যা অবধি ছাদে দাঁড়িয়ে গল্প করছে। রাত নামার আগে কুয়াশা চায়ের কাপ নিয়ে আবার ছাদে আসে। রোদ সেখানেই ছিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে শহরের আলো দেখছে। হালকা বাতাস এসে কুয়াশার চুল উড়িয়ে দিল। রোদের হাত অজান্তে এগিয়ে গিয়ে চুলটা কানের পাশ থেকে সরিয়ে দিল। এমন কাণ্ডে কুয়াশার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু এক মৃদু হাসি দিল। রোদ হাসলো। সেই মুহূর্তে দুজনের মধ্যে কিছু একটা শুরু হয়ে যায়। সেই অনুভূতিগুলো নিঃশব্দে ধীরে কিন্তু দৃঢ়ভাবে প্রবল হতে শুরু করলো। রাতের খাবারের পর বিজয় রোদ আর কুয়াশাকে বলল, কুয়াশা তোকে সাহায্য করবে কাজের ফাঁকে। আর কুয়াশা, তুই মনে রাখিস রোদ আমাদের পরিবারের অংশ, এখন রোদের খেয়াল রাখিস। কুয়াশা মাথা নিচু করলো, কিন্তু মনে মনে জানলো আজকের পর থেকে রোদকে নিয়ে তার ভাবনা বদলে গেছে। এমন সময় রোদের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রোদের বন্ধু কল করেছে। আচ্ছা, অপেক্ষা করো, তারিখ জানিয়ে দে, আমি আসবো। রোদ ফোন কেটে দেয়। বিজয়ের কাছে যায়। বিজয়ের বিছানার পাশ থেকে পিস্তল আর বেডের নিচ থেকে ছুরি বের করে কোমরে গুজে নিল। কি হলো রোদ, এসব কি করবে? ভাই, কয়েকজন গার্ড লাগবে আমার, এক জায়গাতে যাব। যা, তোর যেটা ইচ্ছা কর, যতজন লাগবে নিয়ে যা। আমি মিটিং করতে তোর নাম ঘোষণা করে দেব। পুলিশ সামলাবো আমি, বিজনেস সামলাবি তুই। রোদ মুচকি হেসে বেরিয়ে আসে। দরজা দিয়ে যখন বের হবে তখন কুয়াশা বলে, কোথাও যাচ্ছেন এই রাতে বেলা? হ্যাঁ, একটা হিসাব বাকি আছে, হিসাবটা বোঝাতে হবে। জলদি ফিরবেন, অপেক্ষা করছি। রোদ আর দাঁড়ায় না, সে বাহিরে আসে। গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দেয়। রোদ গাড়িতে উঠে চলে আসে রাইসার বিয়ের মঞ্চে। তারপর তো সবটা জানেন কি হয়েছিল। কুয়াশার ঘুম আসে না। ভাবনাতে তার ভাই আর রোদের চিন্তা ঘুরছে। রোদ ছেলেটা কথা কম বলে, সিগারেটও খেতে দেখেনি। তাকে চোখে যেন অজস্র চাপা কষ্ট লুকিয়ে আছে। সেদিন একা একা বের হয়ে কোথায় যেন গিয়েছিল। রোদ গিয়েছিল রাইসাকে শেষ করতে। কুয়াশা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। একটু আগে বিজয় আর রোদ বের হয়েছে। কুয়াশা আজকে বাধা দেয়নি, কারণ একটা ভরসা তৈরি হয়েছে রোদের উপরে। বিজয়কে সে রক্ষা করবে। রাত তখন প্রায় 11টা। শহরের পুরনো বন্দর এলাকার এক গোপন ঘর, যেটা বাইরে থেকে দেখলে মনে হবে ধ্বংসপ্রায় কোনো অব্যাহত স্থাপনা, কিন্তু ভেতরে ভেতরে যেন অন্য এক জগৎ। সেই জগৎ অন্ধকার, ধোঁয়া আর ক্ষমতার গন্ধে ভরা। বড় টেবিলে চারপাশে বসে আছে দেশের প্রতিটা জেলার আন্ডারওয়ার্ল্ডের বা রাজারা, যারা নৈপথ্যে থেকে পুলিশ, রাজনীতি, বিজনেস সব কিছুর নিয়ন্ত্রণ করে। তারা যাদের ইশারায় খুন হয়, তাদের সিদ্ধান্তে জেলা বদলে যায়, আর যাদের কথার বিরুদ্ধে আইনাও নিঃশব্দ হয়ে যায়।
দেয়ালের কোণে নেশার ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ সিগারেট টানছে, কেউ গ্লাসে মদ ঢালছে। চারিদিকে চাপা উত্তেজনা, কারণ আজ বিজয় তাদের ডেকেছে এক বিশেষ কারণে। বিজয় মাকে অনেক কালো সম্রাট বলে, যে নিজের চেয়ার ছেড়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ল। রোদকে এখনও এনেছে ঠান্ডা আগুন, তার চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে অল্প হাসি, কিন্তু সেই হাসিতে ভয়ঙ্কর ভাব আছে। তোমরাও তো জানোই 2 দিন আগে মাসুদের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। মাসুদ আমার লোক আমির হোসেনকে কিনে নিয়েছিল। মাসুদ আমাকে মারতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। আমার ছোট ভাই রোজ ছিল। আজকে আমি তোমাদের সামনে আমার সেই ছোট ভাইকে দাঁড় করাচ্ছি। কথাটা শুনে সবার দৃষ্টি টেবিলের বাম দিকে খুলল। সেখানে বসে আছে রোদ। বয়সে কম, কিন্তু ওর চোখে এমন কিছু আছে যা বোঝা যায় না। হয়তো ক্ষুধা, নয় হয়তো রক্তের তৃষ্ণা, হয়তো দুটোই বিদ্যমান। বিজয় হাত বাড়িয়ে রোদকে সামনে নিয়ে এলো। এই হলো আমার ছোট ভাই রোদ। আজকে থেকে মাফিয়ার চেয়ারে সে বসবে, আমার জায়গায় সে সামলাবে। ঘরে মুহূর্তেই চাপা গুঞ্জন, কুদ্দুস মাফিয়া যে চট্টগ্রাম বন্দরের রাজা, সিগারেটের সাইজ ছেড়ে বলল। তার কণ্ঠে তা ছিল। পাশে বসা কয়েকজন মাথা নেড়ে সায় দিল। বিজয় কিছু বলার আগে রোদ ধীরে ধীরে চেলে উঠে দাঁড়ালো। তার গায়ের কালো কোটের পকেট থেকে হাত বের করে টেবিলের উপর রাখলো। আঙ্গুলের গাঁটগুলো শক্ত, শিরাগুলো ফুলে আছে। রোদ শান্ত স্বরে শুরু করলো, কিন্তু সেই স্বরের ভেতর এমন এক ধার ছিল যা কানের ভেতর ঢুকে যায়। বয়সের কথা বলছো কুদ্দুস ভাই? এই জগতে বয়স মাপে না, এখানে মাপেক কার হাতের রক্ত কতদিন শুকায় না। ঘরে কেউ হাসলো না, বরং কয়েকজন সোজা হয়ে বসে পড়ল। আইনের কথা বলছো? আইন কেবল তাদের জন্য যারা ভয় পায়। আমরা ভয় পাই না। আর বিরোধী মাফিয়া তাদের মাথা নিচু করতে যতটুকু সময় লাগে তার চেয়ে দ্রুত ছুরি গলায় বসানো যায়। সে ধীরে ধীরে ঘরে থাকা দর্শন মাফিয়ার দিকে তাকালো, প্রতিটি মুখে চোখ রাখলো, যেন একে একে সবাইকে মারছে সাহেব। মাফিয়া জগতের খেলাটা টাকা বা জমিন দখলের নয়, এটা জীবন আর মৃত্যুর খেলা। জীবন কি জানো? জীবন হলো এক ফাঁকা রাস্তা, যেখানে আলো নেই, শুধু অন্ধকার। তুমি দৌড়াবে, কিন্তু জানবে না সামনে কে দাঁড়িয়ে আছে। মৃত্যু হলো সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা শিকারী। তুমি যদি থেমে যাও, সে তোমাকে গিলে ফেলবে। কুদ্দুসের দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দিল রোদ। আমি দৌড়াতে জানি ভাই, আমি থামতে জানি না তো। রোদ চেয়ার থেকে গ্লাস তুলে পানি ঢেলে খেয়ে নিল, তারপর বলল, আমরা সবাই বড় নাম জেলার রাজা, কিন্তু রাজা হবার জন্য শুধু ভয় দেখাতে নয়, ভয়ের স্মৃতি দরকার। মানুষের মনে এমন ছবি এঁকে দিতে হয় যা তারা ঘুমের মধ্যেও ভুলবে না। তোমরা শোনো, সবাই আকাশ ফিরেছে। এমপির ছেলে আকাশ, সে যে কোনো সময় যে কোনো কিছু করবে। বিজয় থামে, রোদের দিকে তাকিয়ে আছে। সে হাতের আঙ্গুল দিয়ে গ্লাসের গায়ে টুকটুক শব্দ করে সে তারপর এগিয়ে যায় কুদ্দুসের দিকে। বিজয় আরও কিছু বলতে যাবে, তার আগে রোদ হাতের গ্লাসটা টেবিলে বাড়ি দিয়ে ভাঙা অংশ কুদ্দুসের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর টেবিলের ওপরে চুল ধরে কুদ্দুসের মাথা জোরে জোরে 10 বার লাগাতার বাড়ি দেয়। কপাল মুখ থেতলে কুদ্দুস পড়ে যায় নিচে। সবাই ভয়ে লাফ দিয়ে উঠে দূরে সরে যায়। বিজয় চমকে গেছে। হঠাৎ রোদের কি হলো? কুদ্দুসকে মারলে তার ওপরে প্রভাব পড়বে। বিজয় বলে, এটা কি করলো রোদ? ওকে মেরে দিলে? রোদ কিছু বলে না। সে কুদ্দুসের পকেট থেকে একটা গোপন পেন ক্যামেরা বের করলো। তারপর বিজয়ের দিকে এগিয়ে সামনে থাকা ল্যাপটপের সাথে কানেক্ট করে ভিডিও প্লে করে। তাদের সব কিছু কুদ্দুস রেকর্ড করছিল। ফোনটাও এনেছে সে, লাস্ট নাম্বার আকাশ নামে সেভ করা। রোদের এমন কাজে বিজয় খুশি হয়। বিজয় হেসে উঠে বলল, দেখছো তো, এ আমার ভাই, যার চোখে ভয় নেই, যার হাতে দ্বিধা নেই। আমি তাকে চেয়ারে বসাচ্ছি, কারণ আমি জানি সে শুধু সামলাবে না, সে রাজত্ব করবে। আশা করি আর কাউকে বোঝাতে হবে না। বিজয়ের কণ্ঠে এমন ধীরতা যে কেউ আর প্রতিবাদ করলো না, বরং একে একে সবাই মাথা নেড়ে সায় দিল। কেউ হাত মেলালো, কেউ সেলুট করলো। রাত প্রায় শেষের দিকে।
সবাই গোপন ঘর থেকে বের হতে লাগলো। বাইরে নদীর হাওয়া ঠান্ডা হয়ে বইছে। সকাল হয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। চারুপাশে রোদের আদল ছড়িয়ে পড়েছে। বিজয়কে ডেকেছে কুয়াশা অনেকবার। এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করেছে। আজ তার জন্য বিশেষ দিন, কারণ ফাইনাল এক্সাম শুরু হবে। শুধু পড়াশোনা নয়, সে যে সাজগোজেও তার মনোযোগ কম না। সে হালকা নীল শাড়ি পরে চুলে খোপা করে গুজে দিল ছোট্ট সাদা ফুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, যা তার চোখকে আরো গম্ভীর করে তুলল। বিজয় সকালে ডাকতে গিয়ে বলল, আজ আমি যেতে পারবো না রোদ, তোকে দিয়ে আসবে। ঠিক 9টার দিকে কুয়াশার বাড়ির সামনে কালো গাড়ি এসে থামলো। জানালার নামাতেই দেখা গেল রোদ ড্রাইভিং সিটে, সাদা শার্ট, কালো জিন্স আর চোখে সানগ্লাস আর ঠোঁটে এক হালকা হাসি। চলো, কুয়াশা দেরি হয়ে যাবে। কুয়াশা ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসলো। ভেতরে হালকা পারফিউমের গন্ধ আর রোদের শরীরের তীব্র পুরুষালী সুবাস। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের নীরবতা ভেঙে রোদ করলো, বিজয় ভাইয়া বলেছে আজকে আমি আপনাকে দিয়ে আসি। আপাতত আমি আপনার গার্ড। গার্ড আমার জন্য? আপনার জন্য দরকার পড়তে পারে। এই শহরে সুন্দর মুখ বেশি দিন নিরাপদ থাকে না। কুয়াশা একটু থমকে গেল। রোদের চোখে এমন কিছু আছে যা অদ্ভুতভাবে বিশ্বাসযোগ্য, আবার ভয়ও জাগায়। গাড়ি ভার্সিটির মুভ গেটে এসে থামলো। রোদ নামলো, দরজা খুলে কুয়াশাকে নামতে সাহায্য করলো। সেই সময় কুয়াশার কয়েকজন বান্ধবী মিতা, রাইমা আর তানহা ওদের দিকে এগিয়ে এলো। মিতা ফিসফিস করে বলল, তানহা তো সরাসরি রোদের দিকে তাকিয়ে বলল। রোদ শুধু হালকা হাসলো, কিন্তু কুয়াশার চোখ কেমন যেন টক হয়ে গেল। নিজের অজান্তেই সে বান্ধবীদের হাত ধরে টেনে বলল, চলো, লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে। রোদের ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটল, যেন সে বুঝে ফেলেছে কুয়াশার এই টান শুধু সময় বাঁচানোর জন্য নয়, জেলাসিও ছিল। সকাল গড়িয়ে দুপুর। কুয়াশা পরীক্ষা শেষ করে ভার্সিটির গেট দিয়ে বের হচ্ছে, হাতে ব্যাগ মুছে ক্লান্তি, কিন্তু মনটা ভালো, কারণ পরীক্ষা ভালো হয়েছে। গেটের বাইরে এসে সে দাঁড়ালো রোদকে খুঁজে বের করার জন্য, কিন্তু রোদ তখনও আসেনি। ঠিক তখনই 3-4 জন ছেলে তার দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন চওড়া গরম গায়ে জ্যাকেট, মুখে বাজে হাসি। সেই ছেলেদের নেতা, নাম মিন্টু কুয়াশার সামনে দাঁড়িয়ে বলল, সুন্দরী, তোমাকে তো খুঁজছিলাম। আজকে একা কেন? বিজয় নেই সাথে? আজকে তোমাকে আমাদের সাথে যেতে হবে। কুয়াশা পেছনে উঠল। দূরে থাকো। দূরে থাকবো কেন? তুমি তো এমন জিনিস যে দূর থেকে দেখা নয়, ছুঁয়ে দেখার জিনিস। সে হাত বাড়িয়ে কুয়াশার বাহু ধরতে গেল। কুয়াশার গলার স্বর কেঁপে উঠল না। এমন করে না। আকাশ ভাই তো পাঠালো তোমাকে নিতে। হাত ছাড়ুন। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল ধাতব কিছু মাটিতে পড়ার শব্দ। মিন্টু আর তার দল বল পেছনে তাকাতেই দেখল রোদ দাঁড়িয়ে আছে, তার হাতে ভারী চেন বা যা মাটিতে ঘষে স্নায়ু শীতল শব্দ করছে। রোদ ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার চোখে অদ্ভুত আগুন ছড়িয়ে শীতল হাসি। তার শরীরে হাত দেওয়ার জন্য হাতের শক্ত হাড় লাগে, আর আমি হাড় ভাঙতে খুব পছন্দ করি। হাত ছাড়ো। মিন্টু হেসে বলল, একজন এসেছিস, আমাদেরকে মারতে পারবি? আমরা 3 জন। রোদ কিছু বলল না। চেন ঘুরিয়ে সরাসরি মিন্টুর ডান কাঁধে মারল। বিকট শব্দে হাড় ভেঙে গেল। মিন্টু চিৎকার করে পিছু ছুটল। তৃতীয়জন ছুরি বের করতে রোদ তার কবজি ধরে মুচড়ে দিল। হাড় থেকে চির শব্দ হলো, ছুরি মাটিতে পড়ে। রোদ একই হাতে তাকে মুখের ওপর কোনোই ময়াল। রক্ত ছিটকে পড়ল কুয়াশার শাড়িতে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি নিয়ে আসতে রোদ হালকা চোখে লাঠিটা কেড়ে নিয়ে তার হাঁটুর দিকে সজোরে মারল। ঠাস করে হাঁটুর হাড় ভেঙে গেল। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। মিন্টু তখনও দাঁড়িয়ে, কিন্তু ভয়ে চোখ কাঁপছে। রোদ ধীরে ধীরে এগিয়ে এসে তার শার্টের কলার ধরল। মেয়েদের গায়ে হাত দেওয়ার শাস্তি জানা আছে তো?
সে মিন্টুকে ঠেলে গেটের লোহার রডে ঢুকিয়ে দিল। মিন্টুর মুখ থেকে দাঁত উড়ে গেল। রোদ তার কানে ফিসফিস করে বলল, আগামীতে যদি কুয়াশার দিকে তাকাস তোর চোখটাই থাকবে না। সবাই মাতৃতে কাতরাচ্ছে। রোদ কুয়াশার দিকে তাকালো। কুয়াশার হাত ধরল রোদ। কুয়াশা কেঁপে ওঠে। রোদের স্পর্শে যেন সে ভরসা খুঁজে পায়। রোদ বলে, চলো। কুয়াশা চুপচাপ গাড়িতে উঠে বসলো। তার বুক ধকধক করছে, কিন্তু মনে হচ্ছে আছে রোদের এক অন্যরকম দেখলো, যা ভয়ঙ্কর কিন্তু তার নিরাপত্তার প্রতীকও। গাড়ি চলে গেল। পেছনে পড়ে রইল মিন্টু আর তার গ্যাংয়ের রক্ত ভাঙা হাড়, আর রোদের ভয়ঙ্কর বার্তার স্মৃতি নিয়ে। এমপি মাসুদ নিহত হওয়ার খবর দেশের বড় বড় রাজনৈতিক ও মাইক সার্কেলে আগুন ধরিয়ে দিয়েছিল। সে রাত্রিতে মাসুদ মারা গেল। সেদিন ছিল তার বিজনেসের কাজে। আকাশ রাইজাকে ভালোবাসতো। আকাশের সাথে রাইজার বিয়ে ঠিক হয়, যদিও আকাশ সবসময় রাইসাকে বলতো, আমি তো বিদেশে পড়াশোনা আর ব্যবসা করি, বিয়ের পর তোমাকে সেখানে নিয়ে যাব। রাইসা জানতো আকাশ একজন ভদ্র শিক্ষিত ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু সত্যি ছিল ভয়ঙ্কর। আকাশ বিদেশ থেকে শুধু পড়াশুনো করেনি, বরং মালয়েশিয়া, থাইল্যান্ড আর দুবাই হয়ে কন্টেইনার ভরে ড্রাগস আমদানি করত। তার বাবা এমপি মাসুদ দেশের রাজনীতি ও পুলিশের প্রভাব খাটিয়ে এইসব চালান নির্ভয়ে আনত। বাবার মৃত্যুর পর আকাশ নিজেকে সামলাতে পারেনি। লাশের কাছে দাঁড়িয়ে তার চোখ লাল হয়ে উঠেছিল। শুধু লোক নয়, প্রতিশোধের সভাপতি সে চোখে আগুন ছিল। যাই হোক, বাবাকে যে মেরেছে আমি তার রক্ত দিয়ে এই শহর রাঙাবো। আকাশ রোদের ছোট বোনকে তুলে আনার জন্য লোক পাঠিয়েছে। আকাশ ভালো করে জানে রোদের পরিবার কারা। রোদ বিজয়দের রক্ষা করলেও ওর পরিবার থেকে দূরে। রিপাকে কয়েকজন ছেলে কলেজে বিরক্ত করে। এই যে মামনি প্রেম করবে নাকি? একেবারে বিছানাতে যাবে? আপনারা কারা? আমার পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? আমাকে বাড়িতে যেতে দিন। এত তাড়া কিসের সোনা? আমাদের সাথে যাবে না? সরুন বলছি। আমার বাবাকে চিনেন না। আমার ভাইয়া কিন্তু আপনাদেরকে মারবে। আরে ও আজকে যেতে দে, আমরা পরে আসবো। রিপা দৌড়ে চলে যায়। সেখান থেকে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে রত্না। বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মা আজকে আমার সাথেই ছিল, সাথে কিছু ছেলে অনেক বাজে আচরণ করছে। আচ্ছা আমি তোর ভাইয়াকে জানাচ্ছি। এমন সময় ম্যানেজারের ফোন রত্না রিসিভ করে। ম্যাম, স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, জলদি আসেন। রত্নার হাত থেকে ফোন পড়ে যায়। হঠাৎ কি হলো মাথা যেন কাজ করছে না। রিফাতকে ডেকে ওরা তিনজন বের হয়ে পড়ে। আসলে আজ সকালে মোস্তফাকে একটি স্টেরির জিপে উঠিয়ে নিয়ে আসা হয়েছে থানায়। তিনি বুঝতে পারছে না হঠাৎ কেন পুলিশ আসবে, তাকে সবার সামনে কেন থানায় নিয়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। রত্না আবার ম্যানেজারকে কল দেয়। ভাই কিছু করতে পারলেন? ম্যাম, পুলিশ নাকি ফ্যাক্টরিতে এসে মাছের পেটে কোকেন পেয়েছে। স্যার নাকি মাছের পেটে ড্রাগস পাচার করে। মানে? ওরা যেন আকাশ থেকে পড়ে। পুলিশ এসব কি বলছে? ওরা দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে আসে। একজন মধ্যবয়সী অফিসার কঠোর চেহারায় জিজ্ঞেস করলো। মুস্তাক শান্ত স্বরে বলল, অফিসার, আমি তো মাছের ব্যবসায় নিযুক্ত। ড্রাগস কোথা থেকে এসেছে আমি জানি না, হয়তো কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্য একজন পুলিশ অফিসার কাগজপত্র হাতড়ে বলল। মোস্তাকের চোখে আতঙ্কের বদলে একটা বিচক্ষণতা ফুটে উঠল। সে ভেতরে কিছু একটা বুঝতে পারছে, কিন্তু এখন মুখ খোলা ঠিক হবে না। থানায় এমন সময় ঢোকে মোস্তাকের পরিবার, রত্ন, রিফাত আর রিপার। তারা থানায় গেটের সামনে দাঁড়িয়ে সবাই হতভাগ দিশেহারা। রত্ন জোরে চেঁচালো, অফিসার, আমার হাজবেন্ডকে কেন ধরে নিয়েছেন? ও তো নিষ্পাপ। একজন অফিসার ঘাড় নেড়ে বলল, আমাদের হাতে তথ্য আছে, তাই তাকে আটক করেছি। রত্না কান্নায় পড়ে বলল, আমার হাজবেন্ডকে ফাঁসানো হয়েছে। আমি জানি এটা ঠিক নয়, আপনি একটু তদন্ত করুন। রত্না কান্নায় ভেঙে পড়ল। রত্নার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে ধীরতা যেন আরো বেড়ে যাচ্ছে। রিফাত বাবার সামনে দাঁড়িয়ে অফিসারদের দিকে ঘুরে বলল, আমাকে বলুন, কেন বাবাকে ধরেছেন?
আমি মিথ্যা কথা বলছি না। উনি কখনো বাজে কাজ করবে না। একটি ছোট্ট অফিসে তিন পুলিশ অফিসার বসে আলোচনা করছে। আমি নিশ্চিত এত উৎসব। প্রথম অফিসার জিজ্ঞেস করলো, দ্বিতীয় অফিসার বলল। দ্বিতীয় অফিসার যোগ করলো, পুলিশেরা যেন ওদের কোনো কথাই শুনছে না। ওদিকে আকাশ নিজের ঘরে একাই বসে মোবাইলের স্ক্রিনে দেখে হাসে। সে জানে মস্তককে ধরানোতে তার একটা বড় ভূমিকা আছে, কিন্তু সেটা কেউ জানবে না। সে কণ্ঠস্বরে বলল, তোমার বাবাকে ফাঁসালাম, এখন দেখা যাক তুমি বাঁচতে পারো কি না। আকাশের চোখে একটা শীতল রাগ ঝলসে উঠল। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। রোদের পতন তার জন্য বড় একটা জয়। অপরদিকে রত্না থানার বারান্দায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। আমার হাজবেন্ডকে কেন ফাঁসালো? ও তো আমাদের সব কিছুর জন্য লড়াই করেছে। মাছের ব্যবসা বাইরে, তার কোনো অন্য জায়গাতেও চোখ নেই। কেউ আমাদের সাহায্য করবে? মা, কেঁদো না, আমি দেখছি। রত্না চোখ বন্ধ করে কাঁদতে থাকে। রিফাত বারবার দরজায় করা হাতে ঠক ঠক করে ডাকে। আমার বাবাকে কেন আটক রাখা হয়েছে? উনি নির্দোষ। এই পুরো মামলায় কোনো যুক্তি নেই। আমাদের সাথে কথা বলো। দেখো, তোমার বাবা এখন আমাদের কারাগারে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে যাও, কোনো চিৎকার চলবে না। আমি বাইরে যাব না। আপনি শুনেন, আমার বাবাকে আপনি কেন ধরেছেন? উনি মাছ ব্যবসায়ী। মাছের পেটে ড্রাগস কিভাবে আসলো? 20 বছর ধরে মাছ বিজনেস করে উনি। এটা একটা ষড়যন্ত্র। কজন পুলিশ অফিসার ঠান্ডা গলায় বলে, তুমি ছোট বাচ্চা নাই, আমরা জানি কি করবে। এখন এই কথা বন্ধ করো, আমাদের কাজ চলছে। আপনারা কি শুধু তথ্যের উপর বিশ্বাস করেন? আমার বাবার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখান, না হলে ওনাকে ছাড়ুন। একজন পুলিশ অফিসার এবার গম্ভীর গলায় বলল, তোমার বাবা সন্দেহভাজন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে কোর্টে চালান করব। মুখের মূলক নির্দোষ। বাইর হও, না হলে আমরা ব্যবস্থা নেব। রিফাত চিৎকার করে বলল, আমি বের হচ্ছি, কিন্তু আমার বাবার জন্য লড়াই থামাবো না। রত্না পাশে এসে হাত ধরে বলল, চুপ কর রিফাত, এখানে আর কিছু হবে না। চল, উকিল ধরতে হবে। ম্যানেজার সাহেব চলুন। এমন সময় একটা কালো গাড়ি এসে থামে থানার সামনে। গাড়ি থেকে নামে রোদ, তারপর রোদের গাড়িটা থামলো থানার সামনে। কালো রঙের গাড়ি, একদম সিগনেচার ধরনের, যেখানে প্রতি ডিটেলস থেকে ঝকঝকে সাফল্যের ছাপ পড়েছিল। গাড়ির দরজা খুলতে গার্ডরা একটু সংকোচ করলো, কারণ তারা জানতো সেই গাড়ির ভেতর কারা আছে। দরজা খুলতেই বেরিয়ে এলো রোদ। তার চেহারায় ছিল অধম জেদ, আর চোখে কালো চশমার আড়ালে একটা অজানা কঠোরতা। কালো কোটের গোছালো পোশাক, স্নিগ্ধ অথচ ধূসর, আবার যেন একটুখানি শীতল আগুন। আর যে ক্ষোভ আর ভালোবাসার মিশ্রণ তার গায়ে মাখানো, তা প্রাথমিক নজরে ধরা দিচ্ছিল। রোদ ধীরে ধীরে থানার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। গার্ডেরা হোক চুকিয়ে দাঁড়িয়ে রোদকে জোরে চোখ করে দেখতে লাগলো। পুলিশরাও আড়াল থেকে চোখ রেখেছিল। সবাই জানতো বিজয় এই এলাকার মাফিয়ার নাম, আর রোদ সেই বিজয়ের ছোট ভাই, যাকে এখন আন্ডারওয়ার্ল্ডের নেতা হিসেবে স্বীকৃতি মিলেছে। রোদ, হঠাৎই কেউ কণ্ঠ মৃদু করে কাঁপতে লাগলো। সামনে দাঁড়িয়েছিল রত্না, রোদের সৎমা, যিনি আগে রোদকে মিথ্যে অভিযোগে বাড়ি থেকে বের করেছিল সোনার চেন চুরির অপরাধে, যার জন্য রোদকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই নারী পাশাপাশি ছিল তার সৎ ভাই রিফাত ও বোন। রিফাত তাদের চোখে এখন অবিশ্বাস আর ভয়ের মিশ্রণ। রত্নার মুখে উঠে এলো প্রশ্ন, যেন শব্দগুলো গলা আটকে যেতে বসেছে। তুমি রোদ? ধীরে ধীরে তাদের দিকে তাকালো। চোখের ভেতর থেকে আগুন ঝরল, অথচ কণ্ঠ স্থির ছিল। রিফাত পিছনে সরতে লাগলো, কণ্ঠ কাঁপিয়ে বলল, ভাইয়া তুমি এখানে কিভাবে? রত্নার কণ্ঠ আরো ভেঙে বলল, বিশ্বাস হচ্ছে না তুমি আসবে। রোদ ধীরে ধীরে এগিয়ে এলো, তার পা যেন এক একটা প্রতিশোধের সিঁড়ি। আপনি আমার নিজের মা না হলেও আপনার স্বামী আমার নিজের বাবা, তাকে ছাড়াতে এসেছি। এই কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। গায়ে কাটা দিয়ে উঠল।
রোদ যেন ঝড় বয়ে নিয়ে এসেছিল। থানার ভেতর থমথমে আবহাওয়া। পুলিশেরা মুহুর্মুড় করে পেছনে সরে গেল। সবাই জানতো রোদ বিজয়ের ছোট ভাই, তাই তার সামনে দাঁড়ানো মানে বিপদের মুখোমুখি হওয়া। রোদ ধীরে ধীরে থানার ভিতর ঢুকলো। তার চোখে ঝলসানো আগুন আর বুকে বেঁধে রাখা আঘাত। হাজারো স্মৃতি, হাজারো বেদনার আজ ছিল তার ভেতর জমে। আমার বাবাকে কেন আটকিয়েছেন? মুস্তাক আপনার বাবা। সার্টিফিকেট বের করতে হবে। না না না, আমরা জানতাম না উনি আপনার বাবা, কিন্তু আমাদের ইনফরমেশন ছিল উনি ড্রাগস বিজনেস করে। আমার কাছেও তো ইনফরমেশন আছে। আপনারা বাড়িতে ড্রাগস রেখে দেন। বলুন, খবরটা কি উপর মহলে জানাবো? না না, বুঝতে পেরেছি, তাকে ফাঁসানো হয়েছে, এখন ছেড়ে দিচ্ছে। অফিসার নিজে এসে দরজা খুলে দেয়। মোস্তাক অবাক হয় রোদকে দেখে। মোস্তাক বের হয়। রিফাত রক্ত রিপা এসে মোস্তাককে জড়িয়ে ধরে। রোদ চলে আসার জন্য বাইরে আসে। পেছন থেকে ডাক দেয় মোস্তাক। রোদ। রোদ দাঁড়ায়। মোস্তাক এসে রোদের সামনে দাঁড়ায়। মোস্তাক জানে না রোদ এখন কি করে, তবে আজকে রোদ না থাকলে ছাড়া পেত না। মোস্তাক বলে, আমি জানতাম তুই আসবি। কেমন আছিস? ভালো থাকি এখন। বাবা রোদ, অনেক মিস করছি রে। সেসবের প্রয়োজন নেই। আপনার দেওয়া 2 লাখ টাকা এনেছি, ফেরত নিন। আর এই যে চেইনটা দেখছেন, এটা আমার মায়ের গহনা বিক্রি করে কিনেছিলাম একজনের জন্য, কিন্তু সেটা আর হয়নি। টাকাটা চেয়েছিলাম, এজন্য ফেরত নিন সব। আমি জানি না, রত্নার কথা সব পরে আমি শুনে ফেলেছিলাম। আমাকে মাফ করে দেওয়া যায় না? বাবা, তুই বললে আমি ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। তার দরকার নেই। আমি একা থাকতে শিখেছি। আপনার মতো 10টা বাড়ি আমি কিনে নিতে পারি। ভালো থাকেন। রোদ আবার পা বাড়ায়। পেছন থেকে রিফাত আর রিপা দৌড়ে এসে সামনে দাঁড়ায়। রোদকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমাদের মাফ করে দাও, আমরা ভুল করেছি ভাইয়া, আর হবে না। আচ্ছা ঠিক আছে, তবে তোরা এখন বাড়ি থেকে বের হবি না। বাবাকে ফাঁসিয়েছে আকাশ, এমপির ছেলে আকাশ সব পারে। যেটা বললাম সেটা করবি। রোদ চলে যায়। রত্ন শুধু দেখছে। ডাকার সাহস হয়নি। আর বিকেলটা ছিল অদ্ভুত রকম শান্ত। সারাদিন গরমের পর হঠাৎ এক দমকা বাতাস এসে যেন শহরটাকে ঠান্ডা করে দিয়েছে। পাখিরা ছাদের উপর বসে ডাকছে। নিচে রাস্তার দোকানগুলো একে একে লাইট জ্বালাচ্ছে। রোদের চোখে পড়ে আকাশের সোনালি আভা, তার ভেতর দিয়ে কয়েকটা লাল কমলা রঙের মেঘ ভেসে যাচ্ছে। বিজয় আজ সারাদিন বাইরে কোনো কাজের জন্য, কুয়াশা ছাদে। রোদ এসেছে। রোদ একটু কাছে গিয়ে বলল, কি ভাবছেন? কুয়াশা চমকে তাকিয়ে হেসে দিল। ভাবছিলাম আজ আকাশটা অন্যরকম, তাই না? হালকা কুয়াশাচ্ছন্ন। চলেন ওই দিকটাতে যাই, শহরের আলো দেখা যাবে। রোদ হালকা হেসে উত্তর দিল, আপনার জন্য পুরো সন্ধ্যার রিজার্ভ। চলুন। দুজন একসাথে হাঁটে, যেন পায়ের সাথে পা মিলিয়ে যাচ্ছে। বাতাসে হালকা শীতলতা, গন্ধে ভিজে ধুলোর সাথে কোথাও কোথাও জুঁই ফুলের সুবাস। চারপাশে শহরের কোলাহল থাকলেও ছাদে যেন এক অন্যরকম শান্তি। কুয়াশা 2 হাত মিলে বাতাসে দাঁড়ালো। চুলগুলো উড়ে এসে গালে লাগছে। রোদ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, এমন সময় আমার খুব পছন্দ। শহর যখন দিনের ক্লান্তি ঝেড়ে রাতে ঢুকছে, খুব ভালো লাগে দেখতে। কুয়াশা হেসে উত্তর দিল, আমারও, তবে আজ অন্যরকম লাগছে। অন্যরকম কেন? কারণ আজ এই সময়টা আমি আপনার সাথে কাটাচ্ছি, আর আপনি আমার পাশে আছেন। রোদের মুখে হালকা বিস্ময়, তারপর নরম হাসি ফুটে উঠল। তারা ছাদের এক ঘোড়ায় গিয়ে দাঁড়ালো, যেখান থেকে পুরো শহর দেখা যায়। কিছুক্ষণ চুপচাপ বাতাসের শব্দ আর দূরের গানের সুর শুনছিল দুজনেই। তারপর কুয়াশা ধীরে বলল, আপনি জানেন রোদ আমার ভাইয়া, আমার সব কিছু। বাবা মা চলে যাওয়ার পর সেই আমার পরিবার। আমি বুঝতে পারি বিজয় ভাইয়ের চোখে আপনার প্রতি ভালোবাসা স্পষ্ট। কুয়াশায় কিছুক্ষণ নীরব, তারপর বলল, তাই আমি ঠিক করেছি যে মানুষটা আমার ভাইয়াকে রক্ষা করবে, আমার ভাইয়ার পাশে থাকবে, তাকেই আমি ভালোবাসবো। রোদের বুকের ভেতর কেমন ধাক্কা লাগলো, যেন সে চমকে যায়। মানে
মানে আমি আপনাকে ভালোবাসি রোদ। রোদ চুপ করে রইল কিছুক্ষণ, বাতাস যেন আরো ধীর হয়ে এলো। বেশ কিছু সময় পর রোদ বলল, কুয়াশা, আমি ভয় পাচ্ছি। ভয় কেন? আমি আগে রাইসা নামে একজনকে ভালোবাসতাম। আমি ভাবতাম সেই আমার সব, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তখন মনে হয়েছিল ভালোবাসা হয়তো শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে। কুয়াশা রোদের চোখে চোখ রেখে বলল, সব ভালোবাসা একরকম নয়। কেউ এসে ভাঙে, আবার কেউ এসে গড়ে দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভালোবাসা দিয়ে আপনার ভেতরের সব ভাঙা জায়গা সাজিয়ে দেব আমি। রোদের চোখে পানি এসে গেল, যেন সে কাপা গলায় বলে, আমি জানি না আমি পারবো কিনা আবার কাউকে বিশ্বাস করতে। বিশ্বাসের শুরু হয় ভরসা থেকে, আর আমি আপনার হাত ধরে সেই ভরসা দিতে চাই। রোদ হঠাৎ একটু মুচকি হেসে বলল, আপনি তো অনেক বড় বড় কথা বলছেন। বড় কথা না, বড় প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি আপনি একদিন হাসি মুখে বলবেন কুয়াশা সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। রোদ মজা করে বলল, ঠিক আছে, তবে শর্ত মানতে হলে আপনাকে রান্না শিখতে হবে। আমি তো ভালো রান্না করি। তাহলে কাল প্রমাণ দেন। দুজনেই হেসে ফেলল। বাতাসে যেন এক হালকা উষ্ণতা এসে গেল। এই হাসি ঠাট্টার মাঝে সিঁড়ি দিয়ে পায়ের শব্দ শোনা গেল। বিজয় ছাদে উঠল, হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। সে প্রথমে কিছু বলল না, শুধু দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইল। বিজয় সব শুনেছে। কুয়াশা খেয়াল করতে লজ্জায় মুখ লাল হয়ে গেল। আপনি কখন এলেন? যখন তোমরা প্রেম করছিলে, কুয়াশা বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তখনই। রোদ বিব্রত হয়ে কিছু বলার চেষ্টা করলো। বিজয় ভাই, আসলে কিছুই না, সব শুনেছি। দুজনে চুপচাপ দাঁড়িয়ে বিজয়ের গভীরভাবে দুজনের দিকে তাকিয়ে বলল, রোদ, তুই আমার জীবন বাঁচিয়েছে। আমার বোনকে সুখী করার প্রতিশ্রুতি তোর মাঝে দেখি। এর ভালো পাত্র আমি আর পাবো না। তাহলে আর দেরি কিসের? তোদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলিস? কুয়াশা লজ্জায় মাথা নিচু করল। রোদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি তো হঠাৎ করেই। হঠাৎ নয়, ঠিক সময়। জীবন, রোদ, যা ভালোবাসিস তা আঁকড়ে ধর। কুয়াশা, তোকেও বলছি। দুজন যেন আরো লজ্জা পায়। ছাদের বাতাস আবারও হালকা হয়ে এলো। চারপাশে শহরের আলো ঝলমল করছে। রোদের কুয়াশার দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি সত্যি আমার জীবনের আলো হতে চাও? শুধু আলো না, তোমার প্রতিটা অন্ধকার মুছে দিতে চাই। বিজয় আবারও কান পেতে। বিজয়ের খুব ভালো লাগছে ওদের কথা শুনতে। সে বলে, ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে বিয়ের প্রস্তুতি শুরু। আমি নিজেই সব করব। রোদের বুকের ভার যেন এক মুহূর্তের হালকা হয়ে গেল। হয়তো কুয়াশা ঠিকই বলেছিল, সব ভালোবাসা একরকম নয়। কেউ এসে ভাঙে, কেউ এসে গড়ে দেয়। পরের সকাল থেকে বাড়ির ভেতর যেন উৎসবের আমেজ। বিজয় নিজের হাতে বাজার করে আনছে। কুয়াশা আর রোদ মিলিয়ে সাজসজ্জার প্ল্যান করছে। কুয়াশা চুল বাঁধতে বাঁধতে রোদকে বলল, রোদ, আমি চাই আমার বিয়ের এই শাড়িটা তুমি নিজে পছন্দ করো। রোদ অবাক হয়ে হাসলো, তারপর বলল, তুমি তো কনের পোশাক নিজে পছন্দ করার কথা। না, আমি চাই তুমি যেটাতে আমায় দেখতে চাইবে সেটাই পরি। রোদের চোখে তখন একরাশ মায়া এসে পড়ল। এভাবেও ভালোবাসতে পারে। রোদ বলে, তুমি জানো তো আমি রঙের চেয়ে মানুষটাকে বেশি দেখি। তুমি যেটাই পরবে আমি সেটাতেই তাকিয়ে থাকবো। তবুও কাল আমরা শপিংয়ে যাব, কথা ফাইনাল। তুমি যেটা পছন্দ করে দেবে আমি সেটাই পরবো। দুজনে একে অপরের হাত ধরে রাখে। পরের দিন বাড়ির ছাদ, বারান্দা, উঠোন সব জায়গা সাজানোর কাজ চলছে। রোদ কুয়াশাকে ফুলের মালা গাঁথতে সাহায্য করছে। হঠাৎ একগুচ্ছ ফুল ছিঁড়ে কুয়াশার চুলে গুজে দিল রোদ। এখন তো তুমি পুরো ফুলপরি হয়ে গেলে। কুয়াশা মুচকি হেসে বলল, আর তুমি আমার রোদ, আমার রোদ রাজা। রোদ রাজা? রোদ হেসে ফেলল, তারপর বলে, এই উপাধি কিন্তু এক্সক্লুসিভলি তোমার জন্যই থাকবে। সুন্দর তো নামটা। দুজনেই আরও খুনসুটি করে। তবে ওদিকে আনন্দের মাঝেও বিজয়ের চোখে মাঝে মাঝে এক অদ্ভুত ভাব দেখা যায়। রাতের বেলা ছাদে এক কোণে ফোনে ফিসফিস করে কথা বলে সে। হ্যাঁ ফারুক, রোদ এখন ব্যস্ত। আমি আসবো বিয়ের আগে। রোদকে কোনো মিশনে পাঠাবো না।
আচ্ছা আমি দেখছি। বিজয় কি করবে বুঝতে পারছে না। রোদের কিছু হলে ওর বোন একদমই বাঁচবে না। রোদকে কোনোভাবেই পাঠানো যাবে না। ওদিকে আকাশ খেলছে নতুন খেলা। শহরের প্রান্তে পুরনো এক গোদাম ঘর। শহরে চারপাশে লালচে আকাশ, শীতল কুয়াশা হালকা ধোঁয়ের মতো ঘুরছে বাতাসে। ভেতরে পেছন লুকিয়ে রাখা 20-25 জন সহস্র লোক, মুখে মুখোশ, তাদের চোখে উন্মাদ আগুন। মাঝখানে দাঁড়িয়ে আকাশ, গায়ে কালো লেদারের জ্যাকেট, গলায় সোনার চেন, হাতে গ্লাভস, ঠোঁটে ঠান্ডা হাসি। আকাশ ফরিদকে বলে, ঠিকঠাকভাবে সব হয়েছে তো? খবর পৌঁছে দিছি, মনে হয়েছে যে কোনো সময় চলে আসবে। এদিকে রাত পোহালেই রোদ আর কুয়াশায় বিয়ের শওকত আসে রোদের কাছে। রোদকে বলে, কি হয়েছে? আচ্ছা তাহলে তোমরা রেডি হও, আমি আসছি। কি? তোমরা তাহলে এখানে থাকো, কড়াভাবে পাহারা দেবে, কুয়াশা যেন জানতে না পারে। আমি দেখছি। রোদ দ্রুত বের হয়। কুয়াশা রোদকে খুঁজছে কিন্তু পায় না। ওদিকে আকাশ ফারুককে বলে। আকাশ চোখ নামিয়ে পকেট থেকে সিগারেট বের করলেও আগুন ধরালো। প্রথম টান দেওয়ার সময় ঠোঁটের কোণে ফিসফিস করে বলল, বাবা, তোমার মৃত্যুর বদলা আমি নেব। দূরে ইঞ্জিনের শব্দ শোনা যায়। রাতের কুয়াশা ভেদ করে কালো এসইউভি ধীরে ধীরে এগিয়ে এলো। হেডলাইটের আলো গোদামের গায়ে লাগতেই দেয়ালে লম্বা ছায়া নাচতে লাগলো। গাড়ি থামলো, দরজা খুলে নামলো রোদ। কালো জ্যাকেট, গলায় সাদা স্কার্ফ, হাতে ছুরি হোলস্টার। তার চোখে ঠান্ডা ভাব, স্থির দৃষ্টি। পেছনে দুজন জাকির আর হাসান। চারপাশে তাকিয়ে বলে, বাহ, বেশ আয়োজন করেছে আকাশ, মনে হচ্ছে আমার জন্মদিন আজ। আকাশ এগিয়ে আসে। গোদাম ঘরটা সাজিয়েছে সে। আকাশ হাসি দিয়ে বলে, তুই দেরি করেছিস, ভাবছিলাম ভয় পেয়ে গেছিস। ভয়? সেটা তোদের রক্তে মেশানো, আমার রক্তে শুধু শিকারির গন্ধ। আমার বোন কোথায়? আকাশ ইশারা করে রিপাকে বেঁধে রেখেছে। আকাশ আবারও ইশারা করে। আকাশ আঙ্গুলের ইশারা করতে গোদামের ঝাড় থেকে গুলির শব্দ, ঠাস ঠাস। রোদের দুটি লোক মাটিতে লুটিয়ে পড়ে। হাসান বুক চেপে রক্ত থামায়। রোদ ঠান্ডা স্বরে বলে, যারা বন্দুক চালাচ্ছে তারা ভুলে গেছে আমি অন্যরকম মানুষ। দূর থেকে গুলি সহজ, কাছে এসে দেখো কেমন লাগে। রোদ তার জ্যাকেট খুললো, সারা গায়ে বোম। আকাশ ভয়ে পিছিয়ে যায়। রোদ তো মরবে, সাথে সবাইকে নিয়েই মরবে। রোদ বলে, এবার আয়, আমি মরলে সবার সাথেই মরবো। রোদ থাম, কি করতে হবে বল। রিপাকে ছাড়, ওকে গাড়িতে বসতে দিতে হবে আমার সাথে। ঠিক আছে, তুই বোম ব্লাস্ট করিস না। ফারুক, জলদি কর। রিপাকে তারা গাড়িতে বসিয়ে দিয়ে আসে। রোদ হাসে। এবার বোমগুলো খুলে দেয় গা থেকে, কিন্তু সেটা ব্লাস্ট হয় না, বরং সাদা ধোঁয়া বের হয়। আকাশের এক প্রহরী পাশ থেকে এগিয়ে আসতে রোদ সোজা ঝাঁপিয়ে পড়ল। হাতের ছুরি গলায় ঢুকিয়ে এক ঝটকায় ঘুরিয়ে দিল। রক্ত গড়গড় করে ঝরে পড়ল মেঝেতে। প্রহরীর চোখ স্থির হয়ে এলো। রোদ বলে, প্রথমটা সবসময় নীরব হয়, যেন অন্যরা ভয় না পায়। তুই ভেবেছিস তুই রাজা, আজ দেখবি রাজা কে। রাজা মরে গেলে গদি বদলায়, আকাশ কিন্তু ভয় বদলায় না। ভয় আমার হাতে থাকে। বয়স তোর বুকে গুলি হয়ে ঢুকবে। রোদ গোদামের এক পাশে ঢুকে তিনজনকে একসাথে ধরল। প্রথমে জনের হাঁটুতে লাথি, তারপর গলায় ছুরি, শির দ্বারা কেটে দিল। দ্বিতীয় জনের মুখে লোহার রডের বাড়ি, দাঁত ছিটকে মেঝেতে পড়ল। তৃতীয় জন পালাতে গেলে রোদ তার পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল, মাটিতে ফেলে পেট চিরিয়ে দিল। গরম বাষ্প আর রক্ত গোদামের বাতাসে ভারী হয়ে উঠল। ফারুক বলে, দূরে দাঁড়িয়ে আকাশ চিৎকার করে বলে, গুলি কর, ও যেন না বাঁচে, মেরে ফেল। আজ আমি চাই ও মরুক, এখনই মরবে। দে পিস্তল। রোদ দেয়াল টপকে পেছনের দিক থেকে আরও ছজনকে আক্রমণ করলো। ছুরির ফলা আলোর ঝলকে উঠল, তারপর মাংসে ঢুকে গেল। গলায় ধমনী ছিঁড়ে গেল, রক্ত ফোয়ারার মতো ছিটকে পড়ল। একজনের চোখ রোদের হাতে, অন্যজনের বুক ছিন্ন। চিৎকার মিলিয়ে যাচ্ছে গুলির শব্দে। গোদামের মাঝখানে আলো জ্বলে উঠল। আকাশ দাঁড়িয়ে আছে, হাতে হাতে পিস্তল, মুখে রক্ত পিপাসু হাসি। এবার খেলা শেষ রোদ। খেলা তো এখন শুরু। তুই আমার বাবাকে মেরেছিস, আজ তোর শির দ্বারা একদম ভেঙে দিব।
তোর বাবা মরার যোগ্য ছিল, তুইও তাই। আকাশ কিছু বলে না। রোদের মুভ করার আগেই আকাশ একটি গুলি ছুড়ল রোদের কাঁধে এসে লাগে। রোদ ছিটকে পড়ে দেয়ালের সাথে আকাশ এসে রোদকে লাথি মারতে থাকে। রোদের মুখে পিস্তলের বাট দিয়ে মারতে থাকে। রোদ আহত হয়। আকাশ ভাবে রোদ আর নড়তেও পারবে না। হাত বাড়িয়ে পিস্তলটি ট্রিগার চাপতে যাবে, তখন রোদ উঠে আকাশের হাত মুচড়ে দিল। পিস্তল মাটিতে পড়ে যায়। দুজন মাটিতে গড়িয়ে লড়তে লাগলো। রোদের ঘুষে আকাশের মুখে পড়তেই ঠোঁট ফেটে রক্ত বের হলো। আকাশ রোদের কলার ধরে মাটিতে ঠেসে দিল, কিন্তু রোদ পা দিয়ে আকাশের হাঁটুতে আঘাত করলো। তুই আমাকে থামাতে পারবি না। আমি তোকে থামাতে আসিনি, শেষ করতে এসেছি। হাঁটু ভেঙে যাওয়ার শব্দে আকাশ চিৎকার করলো। আকাশ বলে, মাটিতে পড়ে থাকা ছুরিটা দুজনেই হাত বাড়িয়ে ধরল, কিন্তু রোদ তা কেড়ে নেয়। কোনো সুযোগ না দিয়ে রোদ ছুরি আকাশের বুকে ঢুকিয়ে আস্তে আস্তে ঘোরাতে লাগলো। আকাশের দৃষ্টি ঝাপসা হয়ে আসে মুখ থেকে। রক্ত বেরিয়ে মেঝেতে দিয়ে মিশে গেল। আকাশ আর নেই। অবশেষে রোদ গুতমের দেয়ালে আকাশের রক্ত দিয়ে লিখল, যে রোদের সাথে লড়াই করবে তার রাত কখনো ভোর হবে না। তারপর রোদ ধপ করে পড়ে যায়। ঠিক সেই সময় সব লোক নিয়ে বিজয় হাসে। এখানে রোদের এমন অবস্থা দেখে বিজয় পাগলের মতো তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। সকালে নরম আলো জানালা দিয়ে ঢুকছে। হাসপাতালের সাদা দেয়াল আর জীবাণুনাশকের এর গন্ধে পুরো ঘর ভরে গেছে। রোদের চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে অস্পষ্ট সব কিছু, ছাদের ফ্যানের ঘূর্ণর, পাশের চেয়ারে বসা এক ছায়ামূর্তি। তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো চেহারাটা। কুয়াশা বসে আছে, শুকনো ফ্যাকাশে মুখ, লাল হয়ে ওঠা চোখ, এলোমেলো চুল, সব স্পষ্ট বোঝা যায়। গত রাত সে একটু ঘুমায়নি। রোদ কিছু বলার আগেই স্বভাবতই হাত বাড়িয়ে কুয়াশার হাত ধরে ফেলল। কুয়াশা চমকে তাকালো। তার চোখে জল আবার চিকচিক করে উঠল। তুমি তুমি ঠিক আছো? কুয়াশার কণ্ঠ কাঁপছে, যেন কথাগুলো বুকের ভেতর থেকে গড়িয়ে বেরিয়ে আসে। রোদ হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছি কুয়াশা, কিন্তু তোমার চেহারার কি হাল করেছ? মনে হচ্ছে আমি না, তুমি গুলি শিকার। মজা করছো জানো? তুমি যদি না বাঁচতে তাহলে আমার কি হতো বলো? এই যে তুমি আছো, বিজয় ভাই আছে, আমি তো তোমাদের মাঝেই বাঁচতাম। কুয়াশার রাগ আর কান্না মিশিয়ে বলল, কথা দাও আর কখনো আমায় না বলে কোথাও যাবে না। মিশন কাজে যাই হোক না কেন আমায় বলবে, আমায় জানাবে তুমি বা তোমরা কোথায় আছো। রোদ হাত শক্ত করে চেপে ধরল। আচ্ছা আচ্ছা, কথা দিলাম আর তোমাকে চিন্তায় ফেলবো না। দূরে দাঁড়িয়ে থাকা বিজয় এগিয়ে এলো, চোখের স্বস্তির ছাপ কিন্তু ঠোঁটে মৃদু হাসি। ডাক্তার বলছে তুই ভাগ্যবান রোদ, গুলিটা সামান্য এড়িয়ে গেছে, না হলে। বিজয়ের গলা থেমে গেল। রোদ মুচকি হেসে বলল, থাক, না হলে কথা ভাবতে চাই না, আজ কিন্তু বিয়ে। কুয়াশা ব্রু উঁচু করে তাকালো। বিয়ে? তুমি হসপিটালে বেডে শুয়ে আছো আর বলছো আজ বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ তুমি আমার সামনে, ততক্ষণ দেরি কেন? তোর যে রোদের মতোই তীব্র। আচ্ছা, আমি ব্যবস্থা করি। বিকেলের মধ্যেই হাসপাতালের ছোট্ট চ্যাপেলে সাজসজ্জা শুরু হয়ে গেল। সাদা ফুল, ছোট্ট আলো আর কিছু কাছের মানুষ, মানে মোস্তাক, রিফাত, ত্রিপার, রত্ন, সবাই এসেছে। কুয়াশা সাদা গোলাপি শাড়ি পরেছে রোদের জন্য। বিজয় এনেছে শেরওয়ানি। রোদ হাসপাতালের পোশাকের উপর হালকা শেরওয়ানি পরে বসে আছে। হাসি বিজয় এগিয়ে এসে বলল, তোর এই হাসপাতালে বিয়ে, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। রোদ হেসে উত্তর দিল, আমি চাই এই মুহূর্তটাও আমাদের গল্পের অংশ হোক। চ্যাপেলের নীরবতায় কুয়াশা রোদের হাত ধরল। আজ থেকে তুমি শুধুই আমার। আর তুমি আমার আলো, আমার কুয়াশা, যেসব ধোঁয়াশা কেটে স্পষ্ট করে দিয়েছে আমার জীবন। বিজয় দাঁড়িয়ে থেকে বলল, সই করো দুজনে, আর শোনো, আমি তোমাদের দেখভাল করব সব সময়। সই হওয়ার সাথে সাথে ছোট্ট জায়গাটা হাততালি আর হাসি দিয়ে ভরে উঠল। কুয়াশা রোদের কাঁধে মাথা রাখল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, যেন বহুদিনের ভয়, দুশ্চিন্তা সব গলে গেছে। সন্ধ্যায় হাসপাতালের বারান্দা থেকে শহরের আলো দেখা যাচ্ছিল। কুয়াশা আর রোদ পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে। রোদ ধীরে ধীরে বলল, তুমি জানো, এই গুলির ঘটনার পর বুঝেছি জীবন অপেক্ষা করে না। তাই আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো, যেন এটাই আমাদের শেষ দিন।
কুয়াশা মুচকি হেসে বলল, আর আমি প্রতিদিন তোমার জন্য নতুন করে বাঁচবো। দূরে বিজয় দাঁড়িয়ে দুজনকে দেখছে, তার চোখে তৃপ্তি, ঠোঁটে এক ফোঁটে হাসি, যেন নিজের সবচেয়ে প্রিয় দুই মানুষকে নতুন জীবনের পথে পাঠিয়ে দিয়ে শহরের আলোয়, হাসপাতালের নীরবতায়, রোদ কুয়াশা বিজয় তিনজনের জীবন নতুন অধ্যায় পা রাখল। এবার আর গুলির ভয় নেই, নেই অজানা আতঙ্ক, শুধু ভালোবাসা, হাসি আর একসাথে কাটানো ভবিষ্যতের প্রতিশ্রুতি।